আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে নতুন আরেকটা দুর্দান্ত চ্যাপ্টার নিয়ে চলে আসি। 9-10 ভাই আপুরা বা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জীবনী শক্তি। শর্ট সিলেবাস থাকুক আর ফুল সিলেবাস থাকুক, এই চ্যাপ্টার থেকে কখনোই পরীক্ষা প্রশ্ন মিস যায় না। অ্যান্ড আমি এই চ্যাপ্টার তোমাদের একদম ডিটেলসে A to Z শিখাই দিব। অ্যান্ড আগেই বলে রাখতেছি, আমার ক্লাসগুলো কিন্তু অনেক লম্বা হয়, অনেক বেসিক সমন্বিত হয়, অনেক বেশি জটিল হয়। বাট জটিল জিনিসটাকে সহজ করে দেওয়াই হচ্ছে আমার কাজ। সো তোমরা যারা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শেষ পর্যন্ত করবা, তার ইনশাল্লাহ এই টপিক সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ইনশাল্লাহ আমার আর ক্লাসও আবার দ্বিতীয়বার তোমার করতে আসতে হবে না এই টপিকের উপর, ইনশাল্লাহ এভাবে আমি তোমাদের ক্লাসটা নিব। তো জীবনী শক্তি চ্যাপ্টারটা আমরা শুরু করতেছি। এখন আমরা এটিপি নিয়ে জানবো, কারণ এটিপি নিয়ে যদি আমি না জানি তাহলে আলটিমেটলি আমার সামনে প্রত্যেকটা ধাপে ধাপে আগাইতে কিন্তু আমি কি পাবো? বাধা পাবো। আর একটা ব্যাপার হচ্ছে, আমার এই চ্যাপ্টারটা করতেছো তার মানে আমি ধরে নিচ্ছি তুমি জীবকোষ টিস্যু চ্যাপ্টারটা করছো বা আগের চ্যাপ্টারগুলো তুমি পড়ছো, কারণ তা নাহলে তো তোমার চতুর্থ চ্যাপ্টার পড়তে আসছে না আগের 1-2 পড়া থাকলে। সো আমি হাইলি রিকমেন্ড করবো আমার জীবকোষ টিস্যু চ্যাপ্টারটা আমার প্লে লিস্ট থেকে করে আসতে, ঠিক আছে? তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা। তো এই আর কি কথাবার্তা, চলো আমরা শুরু করি জীবনী শক্তি। জীবনী শক্তি নিয়ে প্রথম ক্লাস। দেখো, জীবনী শক্তি কি আমি এখানে শুরুতেই লিখছি, দেখো উপরেই লিখে রাখছি যে জীবন চালাইতে যে শক্তি লাগে তাকে বলে জীবনী শক্তি। জীবন চালাতে যে শক্তি লাগে তাকে বলে জীবনী শক্তি। বাচ্চা কাচ্চা বুঝে ভাই, জীবন চালাতে যে শক্তি লাগে মানে কি? হোয়াট ইজ লাইফ? যদি প্রশ্ন করি হোয়াট ইজ লাইফ, হ্যাঁ, তাহলে তোমরা এটা উত্তর দিতে পারবা। লাইফ মানে হচ্ছে, লাইফ মানে হচ্ছে কিছু কিছু কেমিক্যাল রিয়াকশন। তারপর লাইফ মানে হচ্ছে কেমিস্ট্রি, রাইট? লাইফ মানে হচ্ছে কিছু কেমিক্যাল রিয়াকশন যা মানব দেহ বা জীব দেহ, যেটাই বলো না কেন, মানব দেহ বা জীব দেহ বিভিন্ন বিভিন্ন সিস্টেম, যা বিভিন্ন সিস্টেম চালায়। আমি জীবনের সংজ্ঞাকে এভাবে দিব যে লাইফ হচ্ছে কিছু কেমিক্যাল রিয়াকশন। জীবন আর কিছুই না, তোমার হিউম্যান বডি বা তুমি সেটা গাছ বলো বা মাছ বলো, যাই বলো, ওটা হচ্ছে কিছু কেমিক্যাল রিয়াকশন, অনেকগুলো কেমিক্যাল রিয়াকশন যেটা আমাদের বডিতে হচ্ছে। এই কেমিক্যাল রিয়াকশনের কারণে আমাদের বডির বিভিন্ন সিস্টেম চলতেছে। সিস্টেম বলতে যে কোনো কিছু, এই যে আমি কথা বলতেছি, এখানেও একটা সিস্টেম কাজ করতেছে। আমি দম নিচ্ছি, দম ছাড়তেছি, এখানে একটা সিস্টেম কাজ করতেছে, রাইট? তো এই বিভিন্ন সিস্টেম কাজ করতেছে এবং এই রাসায়নিক শক্তি বা এই রাসায়নিক বিক্রিয়ার ফলে এগুলো হচ্ছে। অর্থাৎ আমি যদি আমার মানুষের শরীরের ভিতরে ঢুকি তাহলে আমি রাসায়নিক বিক্রিয়া পাবো, অনেক রাসায়নিক বিক্রিয়া পাবো। এবং যে রাসায়নিক বিক্রিয়াগুলো পুরোপুরি রসায়নের নিয়মে চলতেছে, পাশাপাশি ফিজিক্সের নিয়মও চলতেছে। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে ফিজিক্স ফিজিক্স প্লাস কেমিস্ট্রির কিছু রুলস একসাথে অ্যাপ্লাই হচ্ছে আমাদের বডির মধ্যে। ফিজিক্স এবং কেমিস্ট্রির রুলসগুলা একসাথে অ্যাপ্লাই হচ্ছে বডিতে আমাদের বডিতে এবং বডির মানেই হচ্ছে বায়োলজি। অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রির রুলসগুলো যদি নির্দিষ্ট নিয়মে চলে এবং তার ফলে যদি একটা জীবন চলে, তাহলে সেটাই হচ্ছে বায়োলজি। তাহলে যেহেতু এখানে আমি প্রথমে একটা কথা লিখে দিছি যে কেমিক্যাল রিয়াকশন, ভাইয়া একটা কথা প্রথমে লিখতে হবে, সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন মানে কি? কেমিক্যাল রিয়াকশন মানে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া করতে কি লাগে? শক্তি লাগে। রাসায়নিক বিক্রিয়া করতে কি লাগে? শক্তি লাগে। তাহলে আমি এখানে লিখতে পারি যে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে শক্তি। রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে কি? শক্তি। তুমি যে কোনো বিক্রিয়া করবা, তোমার এখানে কি লাগবে? শক্তি লাগবে, বা বিক্রিয়া শেষে সেখান থেকে শক্তি মুক্তও হইতে পারে। অর্থাৎ শক্তি সংক্রান্ত কিছু না কিছু একটা হবে। তার মানে যেহেতু শক্তি সরাসরি রাসায়নিক বিক্রিয়ার সাথে রিলেটেড, আর আমার দেহ যেহেতু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্বারা চলতেছে, সুতরাং আমার দেহে শক্তি লাগবে, জীব দেহে শক্তি লাগবে। সেটা একটা ব্যাকটেরিয়া হোক, সেটা একটা ছত্রাক হোক, সেটা উদ্ভিদ হোক, বা সেটা একটা প্রাণী হোক, যাই হোক, সেটা মানুষ হোক আর গাছ হোক, মাছ হোক আর গাছ হোক, যাই হোক, তার দেহে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া চলতেছে। আর রাসায়নিক বিক্রিয়া চালানোর জন্য শক্তি লাগবে। সুতরাং এটা পুরোপুরি কার সাথে রিলেটেড? শক্তির সাথে রিলেটেড। শক্তির সাথে যেহেতু রিলেটেড, এই জন্য আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবনী শক্তি। অর্থাৎ জীবন চালাতে যে শক্তি লাগে তার নামে হচ্ছে জীবনী শক্তি। সহজ উত্তর, জীবন চালাইতে যে শক্তি তাই হচ্ছে জীবনী শক্তি। তো জীবনী শক্তি চ্যাপ্টারের প্রথম দিকে এই লাইনগুলো তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। তো এই লাইনগুলা আমরা কি করব? আমরা পুরো চ্যাপ্টারটা পড়ার পরে তারপর আমরা এই লাইনে চলে আসবো। অর্থাৎ পুরো চ্যাপ্টারের সামারিটা এই একটা জায়গায় করছে। আমরা যখন পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলবো তখন দেখবো এই লাইনগুলো আমরা অটোমেটিক বুঝে যাচ্ছি। তার আগে এখান থেকে কয়েকটা কথা আমি তোমাদের একটু বলে দিই। যেই শক্তি করো না কেন, তুমি যেই শক্তি দিয়ে কথা বলো না কেন, সেটা জীবনের শক্তি হোক, বায়োলজির শক্তি হোক, ফিজিক্সের শক্তি হোক আর কেমিস্ট্রির শক্তি হোক, একটা কথা তোমাদের প্রথমেই মাথায় ঢুকে নিতে হবে, সেটা হচ্ছে শক্তি অবিনশ্বর। শক্তি অবিনশ্বর মানে কি? শক্তির কোনো সৃষ্টি নাই, শক্তির কোনো ধ্বংস নাই। এই কথাটা সবার আগে মাথায় ঢুকাইতে হবে। শক্তির কোনো সৃষ্টি নাই, শক্তির কোনো ধ্বংস নাই। শক্তি গেলে একটা রূপ থেকে একটা রূপে রূপান্তর হয়। শক্তির শুধুমাত্র কি হয়? রূপান্তর হয়। শক্তির
শুধু রূপান্তর হয়। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে, শক্তির শুধু কি হয়, রূপান্তর হয়। এটা সবার আগে ঢুকাই নিবা মাথার মধ্যে। তার মানে আমাদের দেহের মধ্যে শক্তি, এই যে ধরো আমি কথা বলতেছি তোমাদের সাথে, এই যে আমি ক্লাস নিচ্ছি, এই যে তুমি ভিডিওটা দেখতেছো, তুমি কান দিয়ে শুনতেছো, এভরিথিং, সব কিছুর পেছনে কিন্তু শক্তি দায়ী। শক্তি ছাড়া তুমি একটা পা আগাইতে পারবা না। ঠিক আছে, সব কিছুর ভিতরে শক্তি খরচ হচ্ছে, ভিতরে ভিতরে শক্তি খরচ হচ্ছে আমাদের দেহের ভিতরে। আর শক্তি খরচ হওয়া মানে কি শক্তি শেষ করে ফেলা না, একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তর হয়ে যাওয়া। যেমন ধরো আমাদের দেহের, আমার দেহে যে শক্তি ছিল সেগুলোকে এখন আমি কি শব্দ শক্তি, তাপ শক্তি, তারপর ধরো গতি শক্তি, যে হাত পা নাড়াচ্ছি ইত্যাদির মাধ্যমে আমি কি করে দিচ্ছি, আরেকটা শক্তিতে রূপান্তর করে দিচ্ছি, রাইট? শক্তি কখনো শেষ হয় না। আর শক্তির মূল উৎসটা ছিল হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য পৃথিবীতে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি তৈরি করে দিছে, সেই শক্তিটাই সাইকেল হচ্ছে। তাহলে মেইন শক্তি হচ্ছে, শক্তির উৎস হচ্ছে কি সূর্য। এই কথাটা মাথার মধ্যে আগে ঢুকাই ফেলতে হবে, ঠিক আছে? তারপরে দেখো সালোক সংশ্লেষণ নামের একটা কথা এখানে আসছে। সালোক সংশ্লেষণ নামের একটা কথা এখানে আসছে, যেই সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা কি করি, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কি করে, খাবার তৈরি করে। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে কিভাবে হয়, সালোক সংশ্লেষণে সূর্যের আলোর যে শক্তি আছে সেই শক্তিটাকে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ সূর্যের শক্তিকে শর্করা জাতীয় খাবারের মধ্যে জমা করা হয় এবং সেই খাবারটা কি করি, আমরা খাই। সেই খাবারটা খেয়ে আমরা শক্তি পাই। এইটাকেই জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স বলা হচ্ছে। তাহলে জীবনী শক্তিকে বায়োলজির ভাষায় বা ইংলিশের ভাষায় এটাকে বলা হয় বায়ো এনার্জেটিক্স। তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে শক্তি নিচ্ছে গাছ, গাছ বানাচ্ছে খাবার, সেই খাবার খেয়ে আমি পাচ্ছি শক্তি। আলটিমেটলি হচ্ছে নাকি, সূর্যের শক্তিটা খাবারের শক্তিতে জমা হচ্ছে, সেই খাবারের শক্তিটা আমার দেহে আমার গতিশক্তি তৈরি করতেছে। গতিশক্তি মানে কি, যে আমি দৌড়াচ্ছি, এই যে আমি যে কাজ করতেছি, এখানে কি এটা গতি তৈরি হচ্ছে না, এটা গতি তৈরি হচ্ছে, তো এটাই গতিশক্তি। যে কোনো কিছু, এই যে আমি কথা বলতেছি, বাতাস বের হচ্ছে, গতিশক্তি। এই যে যা কিছু হইতেছে সব কিছুর পিছনে গতিশক্তি দেয় আমাদের দেহের মধ্যে। আমি নড়াচড়া করলেও গতিশক্তি পাচ্ছি, সেটা কোথা পাচ্ছি, খাবার খাওয়ার মাধ্যমে। ভাবলে অবাক লাগে না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুবই টায়ার্ড লাগে, শরীর চলে না, এমন একটা অবস্থা, আমরা ব্রেকফাস্ট করি, হঠাৎ করে জানি কোথা থেকে শক্তি চলে আসে। অথবা ধরো তুমি স্কুল করে বাসায় ফিরছো, বাসায় ফেরার পরে হঠাৎ করে দেখতেছো তোমার শরীরে খুব ক্লান্তি লাগতেছে, খুব ক্লান্তি লাগতেছে, তুমি খাবার খাইলে, দুপুরের খাবার খাইলে, খাবার খাওয়ার পরে মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার শরীরে কেমন যেন শক্তি চলে আসে। কিভাবে সম্ভব এটা, কিভাবে? ওই যে খাবার, ওই খাবারটা আমাদের শরীরে বার্ন হচ্ছে, পুড়তেছে। পুরা মানে কি আগুন দিয়ে পুরা না, এটাও একটা অন্য মেকানিজম, আমরা শিখবো সামনে, এই চ্যাপ্টারে শিখবো। তো এই খাবারটা আমার শরীরে বার্ন হচ্ছে, সেই বার্ন থেকে আমি কি পাচ্ছি, ক্যালোরি পাচ্ছি। সেই ক্যালোরিকে আমরা আবার খরচ করতেছি কাজ করার জন্য। এইভাবে ঘটতেছে ঘটনাগুলো, বুঝতে পারছো কি বলছি? তাহলে এই প্রথম পেজের মধ্যে আহামরি তেমন কোনো কিছু নাই, খালি একটা জিনিসই তুমি যদি এমসিকিউ পড়তে চাও, এবং এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সকল শক্তির উৎসকে সূর্য। এই একটা লাইনে তুমি এমসিকিউর জন্য পড়ে রাখতে পারো, ঠিক আছে? আর জীবনী শক্তিকে ইংলিশে বলা হয় বায়ো এনার্জেটিক্স। এই কথাটাই তুমি পড়তে পারো। চলো এখন আমরা পরের পেজে চলে যাই। বইয়ের পরের পেজ দেখো কি লেখা আছে, জীবনী শক্তি ও এটিপির ভূমিকা। নতুন একটা টার্ম সম্পর্কে আমরা জানবো, সেটা টার্মটার নাম হচ্ছে এটিপি, এবং এটা নিয়ে আমার মূলত এখন আলোচনা। এটিপি, এটা নিয়ে আমরা এখন ভালো করে শিখবো। এটিপি নিয়ে ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম থাকবে না। জীবনী শক্তি বা জৈব শক্তি একই জিনিস, জীবনের শক্তি বা জৈব শক্তি বা বায়ো এনার্জি একই জিনিস কিন্তু, হ্যাঁ। জৈব মানেই জীবন শক্তি বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বুঝায় না। প্রথমে একটু এটা একটা কশন বা এটা একটা তোমাকে সংকেত দেওয়া হচ্ছে, এটা আলাদা কোনো শক্তি না, এটা নতুন করে আবিষ্কার করা শক্তি না। ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমরা যে শক্তি পড়ি ওই শক্তিটাই এটা, ঠিক আছে? দেখো লিখছে, পদার্থবিজ্ঞানের শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে, পদার্থবিজ্ঞানের শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা আলাদা কিছু নয়, এটা আলাদা কিছু না। ধরো তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করে কিছুটা দূরে স্মরণ করাইলা, তাহলে একক বল প্রয়োগ করে বা যে কোনো বল প্রয়োগ করে তুমি যদি 1 মিটার পরিমাণ স্মরণ করতে পারো, তাহলে এই বল গুণ স্মরণ, এটা দিয়ে কিন্তু আমরা শক্তি বের করতে পারি। এটা দিয়ে কিন্তু আমরা কি বের করতে পারি, শক্তি বের করতে পারি। এগুলো আমরা জানি, এগুলো আমরা অনেক আগে থেকেই পড়ছি। তাহলে এই যে শক্তি, এই শক্তিটাই ফিজিক্সের, এই শক্তিটাই এখানে এই শক্তি হিসেবে কাজ করতেছে। এটা নতুন কিছু না, একই জিনিস। কারণ আমরা যে শক্তি পাচ্ছি এই শক্তি দিয়েও কিন্তু আমরা কাজই করতেছি আলটিমেটলি। শক্তির আসল উদ্দেশ্য কি, কাজ করা। তাহলে এই কথাটা মাথায় রাখো, শক্তির উদ্দেশ্য কি, শক্তির উদ্দেশ্য কাজ করা, শক্তির উদ্দেশ্য কাজ করা। এই কথাটা সবার আগে মাথায় ঢোকা দাও, যে শক্তিটা আমরা পড়তেছি এই শক্তিটা আমরা কাজ করার শক্তি পাবো, ঠিক আছে? জীব দিয়ে জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। এর দ্বারা কি বুঝাইলো, এই লাইনটা আমরা অনেকেই বুঝি না। দেখো সূর্য শক্তি, আমি একটু বুঝাই দিই। সূর্য শক্তি বা সৌরশক্তি, সৌরশক্তি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
খাবার তৈরি করবে গাছ, কি বানাবে? গ্লুকোজ। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করে, সেই খাবারটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এটা হচ্ছে খাদ্য, খাদ্য, এবং এটার ভিতরে কি আছে? শক্তি জমা আছে। এটাকে স্থিতিশক্তিও বলে, এটাকে স্থিতিশক্তিও বলে, কারণ জমা আছে তাই। জেনে রাখো, এটাকে স্থিতি শক্তি বলে, কারণ সূর্যের শক্তিটা খাবারের মধ্যে জমা আছে, জমা আছে বলে এটাকে স্থিতিশক্তি বলতেছে। এখন এইটা যখন মানুষ খায়, আমি মানুষ দিয়ে বুঝাই, বা উদ্ভিদও নিজের গ্লুকোজ কিন্তু নিজে ব্যবহার করে, কারণ উদ্ভিদেরও শক্তি দরকার। তখন কি হয়? তখন এই গ্লুকোজটা ভাঙে, গ্লুকোজটা ভাঙে। এখন একটা কথা মুখস্থ করে নাও, যখন কোনো বন্ধন ভাঙে তখন অনেক শক্তি নির্গত হয়, আর যখন কোনো বন্ধন তৈরি করতে হয়, রাসায়নিক বন্ধন, তখন শক্তি দিতে হয়। তাহলে এই কথাটা আমি আবার লিখে দিচ্ছি, এগুলো আছে একদম বেসিক, তোমাকে জানতে হবে। বন্ধন, বন্ধন ভাঙলে শক্তি মুক্ত হয়, মুক্ত হয়। অর্থাৎ তুমি যখন কোনো বন্ধন ভাঙবা, কোনো রাসায়নিক বন্ধন ভাঙবা, তখন অনেক শক্তি মুক্ত হবে, অনেক শক্তি বের হবে। আর বন্ধন গড়তে গড়তে শক্তি দিতে হয়, বন্ধন গড়তে কি করা হয়? শক্তি দিতে হয়। কথাটা কিন্তু মাথায় ঢোকানো আগে। তাহলে তুমি একটা রাসায়নিক বিক্রিয়া, কোনো একটা বন্ধন ভাঙবা, তো সেই বন্ধন ভাঙতে তোমার, ভাঙলে তুমি অনেক শক্তি পাবা, অনেক শক্তি মুক্ত হবে, যেটা দিয়ে আমরা কাজ করতেছি অ্যাকচুয়ালি। আর যখন তুমি কোনো রাসায়নিক বন্ধন তৈরি করবা, তখন সেখানে তোমার অনেক শক্তি জমা হবে। তাহলে কি? বন্ধন ভাঙলে শক্তি মুক্ত হয়, বন্ধন কি হইলে? বন্ধন গড়তে গেলে শক্তি দিতে হয়। ব্যাপারটা হচ্ছে, তুমি চিন্তা করো একটা স্প্রিং এর সাথে, তো একটা স্প্রিং, হ্যাঁ, এই ছবিটা, এই যে দেখো আমি একটু আঁকছি, তো একটা স্প্রিং, একটা স্প্রিং নর্মাল অবস্থায় আছে। এখন তুমি যদি স্প্রিংকে চাপ দাও, স্প্রিংটা ছোট হবে। তো যখন তুমি স্প্রিংকে চাপ দিবা, তখন কি? তুমি স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করলা, তাহলে এটা ধরো তুমি বন্ধন তৈরি করলা, এভাবে চিন্তা করো। আর তখন তারপর যদি তুমি স্প্রিংটাকে যখন ছেড়ে দিবা, যখন তুমি ছেড়ে দেবা, তখন কিন্তু স্প্রিং ফুট করে লাভ দিবে, ফুট করে লাভ দিবে। তাহলে কেন হইলো? তাহলে প্রথমে যখন তুমি চাপ দিলা, তখন তুমি বন্ধন তৈরি করলা, কাছাকাছি আনলা, বন্ধন তৈরি করলা, এই জন্য তোমাকে শক্তি দেওয়া লাগলো। এভাবে বুঝো, স্প্রিং দিয়ে বোঝাটা সহজ। আর যখন তুমি ছাইরা দিলা, তখন কি হইলো? তখন ওই বন্ধনটা ভেঙে গেল, কাছাকাছি আনা। বন্ধন মানে কি? কাছাকাছি আসা। কখন বলা যায় এদের দুজনের মাঝখানে বন্ধন অনেক ভালো? যখন তারা কাছাকাছি থাকে, কাছাকাছি থাকলে বন্ধন তৈরি হয়। তো এই বন্ধন তুমি কাছাকাছি এনে করলা, এখন তোমার কি করা লাগলো? চাপ দেওয়া লাগলো। তোমার কি করা লাগলো? চাপ প্রয়োগ করা লাগলো। তাহলে চাপ প্রয়োগ করা মানে কি? চাপ প্রয়োগ করা মানে কি? শক্তি দেওয়া। চাপ প্রয়োগ করা মানে কি? শক্তি দেওয়া। ফিজিক্সের ভাষায় বোঝাচ্ছি, শক্তি দেওয়া। এই শক্তিটা জমা হলো কার মধ্যে? স্প্রিং এর মধ্যে। তাহলে কার মধ্যে জমা হলো? স্প্রিং এর মধ্যে জমা হলো। স্প্রিং এ শক্তিটা জমা হলো, জমা হলো। তাহলে এখানে দেখো ব্যাপারটা কেমন হইলো। তুমি তোমার গতিশক্তি ব্যবহার করলা, এই জায়গায় হাতের আঙ্গুল তুমি নাড়াইলা, তাহলে এটা গতিশক্তি না? তো তুমি তোমার গতিশক্তি ব্যবহার করলা, হাতের আঙ্গুল এবার নাড়ায় ছোট করলা, এবং ওই শক্তিটা কি হইলো? স্থিতিশক্তি হিসাবে এর মধ্যে জমা হইলো। স্থিতিশক্তি কেন বললাম ভাইয়া? কেন স্থিতিশক্তি বললাম? কারণ জমা আছে তাই। যখন তুমি ছেড়ে দিবা, যখন তুমি ছেড়ে দিবা, তখন সাথে সাথে কি হবে? স্প্রিংটা আবার আগের জায়গায় চলে যাবে, স্প্রিংটা আবার আগের জায়গায় চলে যাবে। তাহলে স্প্রিংটা আগের জায়গায় চলে যাওয়া মানে কি? শক্তি মুক্ত হওয়া। তাহলে এই যে স্প্রিং আগের জায়গায় চলে গেল, এর ফলে কি হইলো? এর ফলে শক্তি মুক্ত হইলো। এই শক্তি মুক্ত হওয়া, এটাই তো আমরা বললাম যে বন্ধন যখন ভাঙে, কাছাকাছি ছিল, বন্ধন তৈরি হইলো, বন্ধন ভেঙে গেল, তখন কি হইলো? তখন শক্তি মুক্ত হইলো। শক্তি কি হইলো? শক্তি মুক্ত হইলো। এটাই আমি বুঝাইলাম। তাহলে বন্ধন গড়তে গেলে শক্তি দিতে হয়, বন্ধন ভাঙলে শক্তিটা নির্গত হয়। তাহলে এখন দেখো, গ্লুকোজ যেটা আমরা খাইলাম, আমরা খেলাম, আমরা ধরো এই গ্লুকোজটাকে খেলাম, খাইলাম, এই গ্লুকোজটা খাওয়ার ফলে এই গ্লুকোজটা ভাঙলো, ভেঙে কি হইলো? কিছু শক্তি তৈরি হইলো, কিছু শক্তি মুক্ত হইলো, মুক্ত হইলো। তাহলে এটা ফিজিক্সের মতো করে চলতেছে, এই জন্য তো বলছে এটা আলাদা কিছু না, ফিজিক্সের নিয়মে চলতেছে। শক্তি মুক্ত হইলো, এবং শক্তি মুক্ত হওয়ার পর, শক্তিটা মুক্ত হওয়ার পর এইটাকে আমাদের দেহ এটিপিতে জমা করে। আমাদের দেহ সরাসরি গ্লুকোজের এই শক্তিটাকে ব্যবহার করে না। কারণ আমরা যখন ধরো গ্লুকোজ খাই, গ্লুকোজ খাবার মানে কি? আমরা খাবার খাই, অনেক গ্লুকোজ গ্রহণ করি আমরা, আনলিমিটেড শক্তি তৈরি হয়। এত শক্তিকে আমাদের দেহ হ্যান্ডেল করতে পারবে না। এই জন্য কি করা হয়? এই জন্যে এটাকে আবার এটিপিতে শিফট করা হয়। কেন এটিপিতে শিফট করে, কি হয় না হয় আমরা পরে বলতেছি। এটিপি কি সেটাও আমরা পরে আসতেছি। এটিপি একটা রাসায়নিক যৌগ। দেন এই এটিপি আবার ভাঙে, এটিপি আবার ভাঙে, এটিপি ভাঙে, 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 এবং এই ভাঙন দিয়ে আমরা কাজ করি। অর্থাৎ যখন আমাদের কোনো কাজ করা লাগে, তখন এই এটিপি গুলা ভাঙতে থাকে। যখন আমাদের কোনো কাজ করা লাগে, তখন কি হয়? এই এটিপি গুলা ভাঙতে থাকে। তাহলে এটা আমি কেন করলাম? দেখো, গ্লুকোজটাকে ভাঙলে যে শক্তিটা আসে, গ্লুকোজের মধ্যে তো অনেক রাসায়নিক বন্ধন আছে না? C6H12O6, অনেক রাসায়নিক বন্ধন আছে, তখন অনেক অনেক শক্তি তৈরি হয়। এটা হচ্ছে একটা রিজার্ভ ব্যাংকের মতো। এত শক্তি তুমি ইউটিলাইজ করতে পারবে না। তুমি কি করলা? রিজার্ভ ব্যাংকের মধ্যে অনেক শক্তি রেখে দিলা।
দেন এটিপিটা হচ্ছে কি, এটিপি হচ্ছে ছোটো 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 কয়েনের মতো, ছোটো ছোটো পয়সার মতো। তুমি এখন যখন যেখানে যতটুকু দরকার তখন সেখানে ততটুকু পয়সা তুমি ব্যবহার করলা। ধরো তুমি সূর্য শক্তি থেকে গাছ গ্লুকোজ বানালো, সেই গ্লুকোজটা তুমি খাইলা, আর সেই গ্লুকোজটা তুমি যদি খাও তাহলে তোমার কি হবে, তাহলে তুমি অনেক অনেক শক্তি পাবা। আমাদের দেহে যে গ্লুকোজটা ঢোকে অনেক শক্তি তৈরি হয়, মানে এত শক্তিকে আমাদের বডি হ্যান্ডেল করতে পারবে না, অপচয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য যে কাজটা করা হয়, এটা ব্যাংক হিসেবে রিজার্ভ রাখা হয়। ওই রিজার্ভ মানিগুলো হচ্ছে এটিপি, ছোটো 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 করে রাখা হয়। ধরো তোমার 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা একেবারে হাতে কাছে রাখলে তো খরচ হয়ে যাবে, বাজে খরচ হয়ে যাবে, রিস্কও আছে। তুমি কি করলা, ব্যাংকের মধ্যে রেখে দিলা এবং ছোট 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 কয়েন বানায় রাখলা, 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা বা 10 টাকা 10 টাকা 10 টাকা, বা ধরো 10 টাকা 1 টাকা তো কমে যায়, 100 টাকা 100 টাকা করে কয়েন বানায় রাখলা। এই কয়েনগুলাকে তুমি এখন খরচ করবা যখন যেখানে দরকার। তোমার তোমার তুমি ধরো হাত নড়াইলা, এখানে অল্প একটু শক্তি খরচ হলো, এখানে তো পুরো গ্লুকোজের সব শক্তি ভেঙে দেওয়ার দরকার নাই, কিন্তু তুমি ছোটটা ইউনিট তৈরি করে রাখলা, সেটা তুমি ব্যবহার করবা, ছোটটা ইউনিট তৈরি করে রাখলা, সেটা তুমি ব্যবহার করবা। এই জন্য ছোট 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 অনেকগুলো ইউনিট করে রাখা হয়। এই ইউনিটটা হচ্ছে এটিপি। এটিপি হচ্ছে ইউনিট, এই জন্য এটিপি বানাইতে হয়। যে অনেক বেশি শক্তিকে হ্যান্ডেল করা কঠিন, তাহলে আমরা একটা কাজ করি, সেটাকে শক্তি আকারে না রাখা এটিপি আকারে রাখি। আমার যখন যতটুকু দরকার হবে তখন আমি ততটুকু এটিপি ব্যবহার করব, সেখান থেকে আমি শক্তি পাবো। এই জন্য এটিপির কনসেপ্টটা আসলে, এটিপির মেন কনসেপ্টটা হচ্ছে এইভাবে আসছে, ঠিক আছে, এটিপির মেন কনসেপ্ট। আচ্ছা, তো এবার দেখো, জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, এটা তো আমরা দেখলামই, পরিবেশ থেকে শক্তি নেয়, যে উদ্ভিদ সূর্য আলো থেকে শক্তি নিচ্ছে, মানুষ খাবার থেকে শক্তি নিচ্ছে, উদ্ভিদকেই খাচ্ছে, উদ্ভিদকে খেয়ে গ্লুকোজ পাচ্ছে। সংগ্রহক শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, এটা তো আমরা দেখলাম যে একটা থেকে একটাই শিফট করা হচ্ছে, একটা থেকে একটা কি করা হচ্ছে, শিফট করা হচ্ছে। কখনো বা সঞ্চয় করে, কখনো জমা রাখে, দেখো জমা রাখবে, উদ্ভিদ চাইলে জমা রাখতে পারে। আমরাও কিন্তু শক্তি মাঝে মাঝে আমাদের শরীরে জমা রাখি, যেমন আমাদের লিভারের মধ্যে আমরা গ্লাইকোজেন আকারে শক্তিকে কি করে রেখে দিই, জমা করে রেখে দিই গ্লাইকোজেন আকারে, ঠিক আছে। পরে আবার কাজ করার সময় সেই শক্তি আবার পরিবেশে ফেরত যায়, যখন আমি কোনো একটা কাজ করি তখন সেই শক্তিটা আবার কি হয়ে যায়, ফেরত চলে যায়। তাহলে এতক্ষণ আমরা যা যা জানলাম, এই জিনিসগুলোকে যদি আমি একসাথে একটা জায়গায় লিখি তাহলে কেমন হবে দেখতে ব্যাপারটা, সেটা আমি এখানে করে রাখছি। দেখো, ফিজিক্সের ভাষায় শক্তি পরিমাপের একক কিন্তু জুল, এই কথাটা মাথায় ঢুকায় নাও। এবং আমরা যে এটিপি পাচ্ছি, সেই এটিপিকেও আমরা জুলে কনভার্ট করব, এটা আমরা পরে দেখব। দেখো, আমাদের শরীরে শক্তি আসে খাবার থেকে, ওই যে দেখো আমরা যে খাবার খাচ্ছি ওটাই আমাদের শক্তি। এবং উদ্ভিদের ক্ষেত্রে একই অবস্থা, উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে, সেটাই সে গ্রহণ করে। তাহলে একই কথা, যে আমাদের শরীরে খাবার শক্তি আসতেছে কোথা থেকে, খাবার থেকে। কিন্তু আমরা যে খাবারগুলো খাই সেটা থেকে আমরা সরাসরি শক্তি পাবো না। এটাই লিখছে যে আমাদের শরীর খাবার থেকে প্রাপ্ত শক্তিকে সরাসরি ব্যবহার করে না, সরাসরি ব্যবহার করে না, সেটাকে আগে কনভার্ট করে, একটা ছোট্ট ছোট্ট মুদ্রায় কনভার্ট করে, যাতে করে যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু শক্তি ব্যবহার করা যায়। খাবার থেকে প্রাপ্ত শক্তিকে অনেক বেশি হয়, এই যে দেখো খাবার থেকে যে শক্তিটা পাচ্ছে এটা অনেক বেশি, তাই এখানে অপচয় হওয়ার রিস্ক থাকে। ওকে, তাই খাবার নিজের যে অফুরন্ত শক্তি আছে সেই শক্তিটাকে আরেকটা শক্তি মুদ্রায় ফিট করে। কি বললাম, যে অনেক অফুরন্ত শক্তি আমার খাবারের মাধ্যমে পাই, সেটাকে একটা ছোট্ট ছোট্ট ছোট ছোট কয়েনে ফিট করা হয়। কয়েন, কয়েন বুঝো না, যে কয়েন দিয়ে আমরা যেটা মোবাইল আগে দেখাইতো না, যে কয়েন দিয়ে টেলিফোনে কথা বলা যেত, কয়েন, সেই কয়েনে ফিট করে। এবং সেই কয়েনে ফিট করলে লাভটা কি হয়, যখন যেখানে যতটুকু কয়েন দরকার তখন সেখানে ততটুকু কয়েন পাঠানো যায়। তো আনলিমিটেড শক্তি ধরো তোমার মধ্যে তৈরি হয়ে গেছে, এক জায়গায় জমা থাকলে লাভ আছে, তোমার রক্ত সঞ্চালন হচ্ছে সারা দেহে, সেখানেও শক্তি দরকার, তুমি কথা বলতেছো সেখানে শক্তি দরকার, তোমার ব্রেন চিন্তা করতেছে সেখানে শক্তি দরকার, তুমি কোনো কিছু দেখতেছো সেখানে শক্তি দরকার, তুমি কোনো কিছু শুনতেছো সেখানে শক্তি দরকার, প্রত্যেকটা জায়গায় তো শক্তি দরকার। আরে এক জায়গায় কম, এক জায়গায় বেশি, কোনো জায়গায় একটু বেশি দরকার, কোনো জায়গায় একটু কম দরকার, সেটাকে তুমি কিভাবে পাবা, তুমি তো অফুরন্ত শক্তি পাইছো খাবারের মাধ্যমে। খাবারের যখন রাসায়নিক বন্ধন ভাঙে তখন অফুরন্ত শক্তি তৈরি হয়, আমরা জানি বন্ধন ভাঙলেই শক্তি আসে। তো খাবার যখন তোমার দেহে ভাঙে তখন অফুরন্ত শক্তি তৈরি হয়। এই অফুরন্ত শক্তিকে ছোট 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 কয়েনে ভাগ করা হয়। ওই কয়েনটার নামই কি, এই কয়েনটার নামই হচ্ছে এটিপি, যাতে করে যেখানে যতটুকু এটিপি দরকার সেখানে ততটুকু যাতে এটিপি যেতে পারে। কোনো জায়গায় অল্প শক্তি দরকার অল্প এটিপি যাবে, কোনো জায়গায় বেশি শক্তি দরকার সেখানে সেখানে বেশি শক্তি যাবে। শক্তিকে বন্ধন ভাঙার পরে, ধরো তুমি খাবার খাইলা, গ্লুকোজ, গ্লুকোজ ভাঙার পরে যে শক্তিগুলো আসবে, গ্লুকোজ ভাঙার পরে যে শক্তিগুলো আসবে, সেই শক্তি তুমি যদি নর্মালি রেখে দাও তুমি রাখতেই পারবে না, এটা সম্ভবই না, এত বেশি শক্তি আসবে। তো গ্লুকোজ থেকে এই শক্তিটা কিসে কনভার্ট হয়, এটিপিতে কনভার্ট হয়, যাতে করে এটিপিতে জমা থাকে এবং এটিপি ছোট 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 হয়ে সারা দেহের যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু দিয়ে দিতে পারে। তাহলে এখানে বলছে তাহলে কি রূপে জমা থাকে এই শক্তি, আনসার হচ্ছে এটিপি, আনসার হচ্ছে এটিপি। তাহলে আমরা প্রথম পেজের লাইনগুলো আমরা পড়ে ফেললাম, যে প্রথম পেজে যে লাইনগুলো ছিল, যে শক্তি একটা থেকে আরেকটা শিফট হয় এটাও আমরা বুঝলাম, সব শক্তি সূর্য থেকে আসলে এটাও আমরা বুঝলাম, বন্ধন ভাঙলে শক্তি মুক্ত হয়, বন্ধন গড়তে গেলে শক্তি দিতে হয় এটাও আমরা বুঝলাম, এই ভাঙা গড়ার মাধ্যমে আমরা শক্তি পাচ্ছি, একটা জায়গা থেকে একটা জায়গায় রূপান্তর করতেছি। তাহলে এইটুকু জায়গা আমাদের বোঝা হয়ে গেল। তাহলে এখন চলো আমরা
আরও কিছু লাইন একটু দেখে আমি তোমার জন্য আগে থেকে লিখে রাখছি। দেখো আমরা প্রতিদিন নানান রকমের কাজ করি, সব কাজে আমাদের শক্তি দরকার, আমরা বুঝতেছি কাজ শক্তি ছাড়া আমি কাজ করতে পারবো না। এই যে তুমি ক্লাস দেখতেছো, আমি তোমাদের সাথে কথা বলতেছি, তুমি খাবার খাচ্ছ, সব জায়গায় শক্তি খরচ হচ্ছে। শক্তি ছাড়া কোনো কিছু সম্ভব না। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক ডিমান্ড এনার্জি। ঠিক আছে, শক্তি ছাড়া আমরা এক চুল কাজ করতে পারি না, এক চুল নড়তে পারি না, আমরা অলরেডি বলে ফেলছি এইসব কথাবার্তা। এখন দেখো হলুদ কালিতে কি লেখা, এই শক্তি নতুন করে তৈরি হয় না, কারণ শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, না আছে সৃষ্টি না আসে ধ্বংস, এটা আমরা পড়ে ফেলছি। তাহলে কি হচ্ছে, তাহলে খাবার থেকে যে শক্তিটা সেটা মূলত এটিপিতে শিফট হচ্ছে, যেই কথাগুলো আমরা এতক্ষণ জানলাম। ঠিক আছে, যাতে করে এই এটিপিকে কাজের জন্য প্রয়োজন মতো কম বা বেশি তৈরি এবং ব্যবহার করা যায়। তার মানে আমরা কি দাঁড়াইলো, তার মানে দাঁড়াইলো যে যখন আমার শক্তি বেশি দরকার তখন খাবার থেকে বেশি এটিপি তৈরি হবে এবং সেই এটিপি থেকে আমি শক্তি পাবো। যখন আমার শক্তি কম দরকার তখন আমার কম এটিপি তৈরি হবে, সেখান থেকে আমি কম শক্তি পাবো। বাট খাবারকে সরাসরি আমি ব্যবহার করব না, এটাই হচ্ছে মেন সামারি, যে খাবারকে সরাসরি আমি শক্তির জন্য ব্যবহার করব না, খাবারকে আগে এটিপিতে শিফট করব, এটিপি থেকে তারপর আমি শক্তি নিব। এটা মাঝখানে এটিপি হচ্ছে এটা ভায়া হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? ভায়া। তো স্প্রিংয়ের ব্যাপারটা তো আমি বুঝাই ফেলছি। এটাকে এই যে এটিপি তৈরি হওয়া বা ইয়া করাটাকে আমরা একটা মোবাইল চার্জের মতো চিন্তা করতে পারি। দেখো তোমার দেহে এটিপি কিন্তু লিমিটেড, এটা ভাইবো না যে সারাদিনই এটিপি তৈরি হইতেছে। ঠিক আছে, একটা ধারণা আছে যে আমাদের দেহে প্রতিদিন 50 গ্রাম থেকে 100 গ্রামের মতো এটিপি তৈরি হয়, যদি আমি রাসায়নিক ভরে বলি 50 গ্রাম থেকে 100 গ্রাম। তাহলে কীভাবে হয়? ধরো তোমার একটা মোবাইল আছে, তো এই মোবাইল ধরো এই যে আমার এই যে মোবাইল মাত্র এখন 7% চার্জ, আমি দেখতে পারতেছি এই মোবাইলে মাত্র 7% চার্জ আছে। তো 7% চার্জ থাকা মানে কি? এটা একদম শেষ পর্যায়ে চার্জ, একদম কি পর্যায়ে আছে? শেষ পর্যায়ে আছে। তাহলে এখন এটাকে কি করতে হবে? এখন এটাকে চার্জ দিতে হবে। দেখো এই যে মাত্র মাত্র 7% চার্জ, দেখো লেখা আছে 7% চার্জ, তো একদম অল্প চার্জ। তো এখন আমি কি করবো? ফোনটাকে এখন চার্জ দিব, চার্জ শুরু হবে। তো আমি যদি ফোনে এখন এই যে চার্জার ঢুকাই দিই, এই যে চার্জ হওয়া শুরু হয়ে গেল। ঠিক আছে, চার্জ হওয়া শুরু হয়ে গেল। তো এখন এইভাবে হইতে হইতে একটা সময় ফোন কি হবে? ব্যাটারি 100% চার্জ হবে। তাহলে দেখো 100% চার্জ মানে কি? 100% চার্জ মানে হচ্ছে এটিপি। ফোনটা যখন 100% চার্জে আছে, ফোনটা যখন 0%-এ চলে যাচ্ছে তখন সেটা হয়ে যায় এডিপি। এডিপির মধ্যে এখন আমরা ঢুকবো। আবার যখন আমি এটাকে ফুল রিচার্জ করি তখন সেটা হয়ে যায় এটিপি। আবার যখন এটাকে আমরা জিরো করি তখন সেটা হয়ে যাবে এডিপি। আমি তোমাদের এসএসসি লেভেল অনুযায়ী সেভাবে বুঝাচ্ছি। ঠিক আছে, এটিপি মানে কি? ফুল এনার্জি। সেই এটিপি শক্তিকে আমরা খরচ করে সেটাকে আমরা কি বানাই? সেটাকে আমরা এডিপি বানাই। এডিপি মানে কি? কোনো এখানে এনার্জি আপাতত নাই, আমাদের খরচ করার মতো আপাতত এনার্জি নাই, যদিও এএমপি বলে একটা ব্যাপার আছে, ওখানে আপাতত আমরা যাচ্ছি না। এডিপি মানে কি? এখানে আমার শরীরে এনার্জি ইউজ করার মতো কিছু নাই। তারপর সেই ব্যাটারিকে যখন আমরা চার্জ করবো তখন সেটা আবার কি হয়ে যাবে? এটিপি। সেই এটিপি যখন আমরা আবার শেষ করে ফেলবো তখন সেটা হয়ে যাবে এডিপি। অর্থাৎ যখন আমাদের শক্তি দরকার হয় তখন এটিপি তৈরি হয় এবং সেই শক্তিকে যখন আমরা ব্যবহার করি সেটা এডিপি হয়ে যায়। এখন দেখো এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে 3টা ফসফেট। আর এডিপি মানে কি? এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এডিপির মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। লুক, এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে 2, ট্রাই মানে 3। তাহলে অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট, অ্যাডিনোসিনের সাথে 2টা ফসফেট। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, যে ঘটনাগুলো ঘটতেছে, আমি যখন এটিপি পাচ্ছি তখন আমার কাছে 3টা ফসফেট আছে অ্যাডিনোসিনের সাথে। সেই 3টা ফসফেটের থেকে একটা ইনঅর্গানিক ফসফেট, এটাকে ইনঅর্গানিক ফসফেট বলে, অজৈব ফসফেট। ঠিক আছে, পিআই লিখতে হবে, কিন্তু এটাকে পি লিখলে হবে না, পি লিখলে ফসফরাস বোঝাবে, পিআই লিখতে হবে। ঠিক আছে, অজৈব ফসফেট বের হয়ে গেলে 3টা ফসফেট ছিল, একটা মাইনাস হয়ে গেল, তাহলে কয়টা হয়ে যাবে? 2টা হয়ে যাবে। তখন সেটা হয়ে যাবে এডিপি, তার মানে শক্তি নাই। এবং আবার যখন এখানে আমরা একটা ফসফেট অ্যাড করব, এখানে যখন একটা ইনঅর্গানিক ফসফেট অ্যাড করব, এডিপির সাথে, এডিপি আবার কি হয়ে যাবে? এটিপি হয়ে যাবে, মানে চার্জ হয়ে যাবে। সেই চার্জ যখন আমি ব্যাটারিটা শেষ করে ফেলবো তখন কি হয়ে যাবে? একটা ফসফেট খরচ হয়ে যাবে, সেটা আবার এডিপি হয়ে যাবে। তাহলে এইভাবে ডিসচার্জ আবার রিচার্জের মাধ্যমে চলতে থাকবে। দেখো আমরা এটিপি থেকে এডিপিতে ঢুকে গেলাম, আমরা এডিপির কেমন কি সবই আমরা শিখবো। বাট আপাতত আমরা দেখতেছি যে আমরা একটা ব্যাটারিকে কেন ফেলে দেই না, কারণ আমরা ব্যাটারিতে যেহেতু চার্জ করার উপায় আছে, তেমনি এটিপি এভাবে কাজ করে। এটিপি একবার খরচ হয়ে গেলে যে সে শেষ হয়ে যায়, ব্যাপারটা এরকম না। এটিপি একজ্যাক্টলি এডিপিতে পরিণত হয়। সেই এডিপি যখন আবার রিচার্জ হওয়া মানে কি? একটা ফসফেট পায়, তখন সেখানে এটিপি তৈরি হয়।
সেটা আবার এটিপিতে পরিণত হয়ে যায়, কারণ একটা ফসফেট মানেই ডাইফসফেট থেকে ট্রাইফসফেট হয়ে যাবে। ট্রাইফসফেট এটাই হচ্ছে শক্তি। কারণ কি হলো খেয়াল করে দেখো, এই যে আমরা এখান থেকে খেয়াল করি, তুমি যখন একটা ফসফেট এখানে যুক্ত করতেছো তখন এখানে শক্তি দিচ্ছ, এখানে 7.3 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি জমা হচ্ছে যদি সেটা 1 মোল হয়। এখানে একটা কথা ব্যাপার আছে, 1 মোলের ক্ষেত্রে 1 মোল মানে কি 6.02 10⁻23 সংখ্যক এডিপির সাথে 6.02 10⁻23 সংখ্যক ফসফেট তুমি যদি অ্যাড করো তাহলে সেটা কিসে পরিণত হবে, সেটা আবার এটিপিতে মানে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা করবে। এটা কিন্তু 1 মোলের জন্য। এটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে এটা বলে যে এটা একটা ফসফেট যুক্ত করলে একটা এটিপি থেকে 7.3 কিলো ক্যালোরি শক্তি, এটা সম্ভবই না। 1 মোল মানে 6.02 10⁻23, এটা কিন্তু মাথায় রাখবা কিন্তু। তাহলে যেটা হলো এডিপির সাথে ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে আমরা এগুলো সব কিন্তু 1 মোলের জন্য হিসাব করতেছি, আগে থেকে বলে রাখলাম 1 মোলের জন্য, কথা আমি বারবার বলবো না, 1 মোলের জন্য। তখন সেখানে 7.3 কিলো ক্যালোরি শক্তি তোমার এখানে কি করা লাগলো, দেওয়া লাগলো। অর্থাৎ এই যে ফসফেটটা যুক্ত হওয়ার মাধ্যমে এই বন্ধনে কি হইলো, এটিপির মধ্যে মানে এটিপি হইলো এবং লাস্টে যে ফসফেটটা যুক্ত হইলো ফসফেটের সাথে কত ক্যালোরি শক্তি জমা হইলো, 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা হইলো। এবং যখন তুমি কাজ করবা তখন তুমি এই 7.3 কিলো ক্যালোরি পরিমাণ যখন তুমি কাজ করে ফেলবা, ক্যালোরি তো বোঝো তাই না, 7.3 কিলো ক্যালোরি পরিমাণ কাজ যখন তুমি করে ফেলবা তখন সেই ফসফেটটা মুক্ত হয়ে যাবে এবং সেটা আবার এডিপিতে পরিণত হবে। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি ফসফেট যুক্ত করার মাধ্যমে এডিপির বন্ধনের মধ্যে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা করছো। অর্থাৎ এই 7.3 কিলো ক্যালোরি বলতে এইভাবে তুমি চিন্তা করো, তুমি মোবাইলে চার্জ করছো, সেই চার্জকে যখন তুমি পুরাইছো সেই সমপরিমাণ অর্থাৎ 7.3 কিলো ক্যালোরি যখন তুমি পুরাই ফেলছো তখন সেখান থেকে আবার এটিপি ফসফেটটা ছেড়ে সেটা আবার এডিপি হয়ে গেছে। এখন তুমি যদি আবার 7.3 কিলো ক্যালোরি শক্তি দিয়ে একটা ফসফেট যুক্ত করতে পারো, 1 মোল ফসফেট যুক্ত করতে পারো, তখন সেটা আবার 1 মোল এটিপিতে পরিণত হবে। তো আমরা 1 মোল বলতে কষ্ট হয়ে বলে আমরা একে বলি। তার মানে প্রত্যেকটা বন্ধন যখন তৈরি হচ্ছে এডিপির সাথে যখন একটা ফসফেট যুক্ত হচ্ছে সেটা এটিপি হচ্ছে, ওই ফসফেট যুক্ত হওয়ার সময় ওই ফসফেটের বন্ধনের মাঝখানে এক শক্তি জমা হচ্ছে। এটাই তো আমরা পড়ছিলাম যে বন্ধন তৈরি করতে গেলে শক্তি দিতে হয়, সেই শক্তিটাই হচ্ছে এটা। এই শক্তিটাই তো এই খাবারের মাধ্যমে আসছে, যে খাবারটা আমরা খাইছিলাম। অর্থাৎ খাবারের শক্তিটা এখানে বন্ধন শক্তি হিসাবে এটিপির বন্ধনে জমা হচ্ছে, এটিপিতে জমা হচ্ছে না। মনে রাখবা এটিপিতে খাবার জমা হয় না, এটিপি অ্যাকচুয়ালি এডিপির সাথে যে ফসফেটটা যুক্ত হইলো ওই ফসফেটের সাথে ওই বন্ধনে শক্তিটা জমা হয়েছে। এটিপি শক্তি জমা করে না, এটিপির যে বন্ধনটা ওই বন্ধনে শক্তি জমা হয়, ওই বন্ধন ভাঙলে শক্তি পাওয়া যায়। কেউ ভাইবো না যে এটিপিই মনে হয় শক্তি, এটিপির বন্ধনটা ভাঙলে আসলে শক্তি পাওয়া যায়, আর বন্ধনটা গড়লে তোমার শক্তিটা দেওয়া লাগে। এই যে রিচার্জের মতো। তাহলে কয়েকটা জিনিস আমরা জানলাম। প্রথম কি জানলাম, যে এটা 1 মোল দিয়ে হিসাব হয়, একটা এটিপি থেকে 7.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় না, 1 মোল এটিপি থেকে পাওয়া যায়, যেটা 30.55 কিলো জুলের সমান। 1 মোল থেকে পাওয়া যায়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটিপি মানে শক্তি না, এটিপি অ্যাকচুয়ালি এডিপির সাথে ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে এই যে ফসফেটটা যে যুক্ত হইলো ওই ফসফেট যুক্ত হইলো ওই যুক্ত হওয়ার বন্ধনের মাঝখানে শক্তিটা জমা থাকতেছে, বন্ধনে শক্তি জমা থাকতেছে, ঠিক আছে। তার মানে এখানে যে বন্ধনটা তৈরি করবো ওই বন্ধনে শক্তি জমা থাকতেছে, নট এটিপির মধ্যে, ঠিক আছে। এভাবে রিচার্জ চলতে থাকে। তাহলে এখন এই এটিপি কি দিয়ে তৈরি হয় সেটা নিয়ে ভিতরে এখন আমরা ঢুকবো। তাহলে এতক্ষণ জাস্ট আমরা কনসেপ্ট ডেভেলপ করলাম যে আসলে এটিপি কিভাবে কাজ করে। তাহলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে এডিপি, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে এটিপি। তো এই ছবিটার মধ্যে আমরা ভালো করে বুঝতে পারতেছি। ধরো আমরা এটাকে আমরা যদি সংক্ষেপে বলি যে ধরো এটা হচ্ছে একটা জিনিস যার মধ্যে ধরো দুইটা ফসফেট আছে, একটা ফসফেট এই একটা ফসফেট, দুইটা ফসফেট বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এটা ধরে এডিপি। এইখানে আমি এখন 3 নাম্বার আরেকটা ফসফেট যুক্ত করতেছি, 3 নাম্বার আরেকটা কি যুক্ত করতেছি, ফসফেট যুক্ত করতেছি। এই 3 নাম্বার ফসফেটে যখন যুক্ত করতেছি তখন আমার এখানে কি করা লাগতেছে, 7.3 কিলো ক্যালোরি শক্তি দেওয়া লাগতেছে এখানে এই জায়গায় দিয়ে আমি বন্ধনে যুক্ত করছি। এটা রাসায়নিক বিক্রিয়ার নিয়ম, সব বন্ধনে শক্তি দিতে হয়। এই শক্তিই খাবার থেকে আসতেছে, অ্যাকচুয়ালি খাবার ভাঙার মাধ্যমে এই শক্তিটা আমি পাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই যে 7.3 কিলো ক্যালোরি শক্তি যে এটিপির কাছে আছে, এটা এখন এটিপি, 3টা ফসফেট, এটা এখন একটা এটিপি। তো এটা কি এটিপির মধ্যে জমা না ভাইয়া, এই যে প্রান্তীয় ফসফেট, তোমাদের বইতে কথা লেখা আছে প্রান্তীয় ফসফেট অণু,
প্রান্তীয় ফসফেট অণু মানে কি, একদম লাস্টের যে ফসফেটটা অর্থাৎ 3 নাম্বার ফসফেটটা, এই 3 নাম্বার ফসফেট অণু 2 নাম্বার ফসফেটের সাথে যেখানে বন্ধন তৈরি করছে, এই যে এই দেখো এই জায়গায় যে বন্ধন তৈরি করছে, এই বন্ধনে এই শক্তিটা জমা, এটিপিতে কিন্তু শক্তি জমা না, এই বন্ধনে শক্তিটা জমা। এই বন্ধন যখন তুমি ছিন্ন করবা, এই বন্ধন যখন তুমি ছিন্ন করবা, তখন এই ফসফেটটা আলাদা হয়ে যাবে। তখন কি হবে, তখন এই ফসফেটটা আলাদা হয়ে যাবে, ফসফেট আলাদা হওয়ার মাধ্যমে আবার এডিপি হয়ে যাবে, দুইটা ফসফেট হয়ে যাবে, এবং এই শক্তিটা যেটা পাইছিলাম সেটা আবার কি হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। এইভাবে ঘটনাগুলো চলতে থাকবে। তাহলে আমি আবার এখানে একসাথে করে দিচ্ছি যে কথা আমি বলতে চাইলাম, এটিপি অ্যাকচুয়ালি তার বন্ধনে শক্তি জমা রাখে, এটিপি নিজে শক্তি জমা রাখার কোনো কিছু না। আর সে যখন তৈরি হয়েছিল এডিপি থেকে, তখন ওই বন্ধনের মধ্যেই শক্তিটা জমা হয়েছিল, যেটা আমরা খাবার থেকে পাইছি। অর্থাৎ খাবারের শক্তি এটিপির বন্ধন শক্তিতে জমা হচ্ছে, এবং যখন যতটুকু দরকার তখন ততটুকু। অ্যাগেইন এটা কিন্তু 1 মোলের জন্য প্রযোজ্য, এটা কিন্তু কত, 1 মোলের জন্য প্রযোজ্য, 1 মোল। এটাকে কিন্তু কেউ ভাইবো না এক অণুতে কিন্তু কখনোই এত শক্তি আসা সম্ভব না, এটাকে অনেকেই কিন্তু ভুল করে, এক অণু এটিপি বলে। ওকে, তাহলে এখন এটিপি বুঝবো কিভাবে, এটিপি কি দিয়ে তৈরি, এটিপি 3টা উপাদান দিয়ে তৈরি। দেখো তোমরা যদি এখানে দেখো, এটিপি 3টা উপাদান দিয়ে তৈরি, 3টা উপাদান। লুক, এই যে একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, 3টা উপাদান দিয়ে তৈরি। এই দেখো, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, ঠিক আছে, 3টা উপাদান দিয়ে তৈরি, 3টা উপাদান দিয়ে তৈরি। এই 3টা উপাদান আমি কিভাবে চিনবো, এই 3টা উপাদানের সাথে ডিএনএ এর খুব ভালো মিল আছে। এই জন্য তোমাদের বইয়ের মধ্যে ডিএনএ এর কথাটাকে তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করছে। কোথায় আছে, কোথায় আছে, তোমাদের বইয়ের শুরুতেই, এই পেজটা আমি এখানে অ্যাড করি নাই, বইয়ের প্রথম পেজেই দেখবা ডিএনএ এর কথাটাকে উল্লেখ করছে। মানে বলছে যে ডিএনএ তুমি যদি বোঝো, ডিএনএ বুঝলে এটিপি বোঝাটা সহজ হবে, এরকম একটা কথা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। ডিএনএ এর সাথে অনেক মিল আছে। দেখো ডিএনএ কেমন হয়, ডিএনএ বা আরএনএ দুটোই হতে পারে, ডিএনএ বা আরএনএ, ডিএনএ দিয়ে বুঝতে পারো অথবা আরএনএ দিয়ে বুঝতে পারো। দেখো ডিএনএ অথবা আরএনএ, দেখো আরএনএ নর্মালি 1 সুতা, এরকম একটা সুতা, আর ডিএনএ নর্মালি 2টা সুতা হয়, এরকম 2টা সুতা দিয়ে কি তৈরি হয়, ডিএনএ তৈরি হয়। 2টা সুতা দিয়ে কি তৈরি হয়, ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, মাঝখানে এরকম সিঁড়ির মতো থাকে, অন্য কালার ব্যবহার করি, মাঝখানে এরকম সিঁড়ির মতো থাকে। এভাবে থাকে। তো 2টা সুতা, এই ডিএনএর গঠন এরকম 2টা সুতার মতো, এই ডিএনএর গঠন এরকম 2টা সুতা দিয়ে তৈরি, আরএনএ একটা সুতা দিয়ে তৈরি। এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে ডিএনএ। তাহলে অ্যাকচুয়ালি 2টা আরএনএর মতোই, এটা বিস্তারিত আমরা পরবর্তী অন্য চ্যাপ্টারে জানবো, বাট আপাতত জানি আরএনএ একটা সুতা, ডিএনএ 2টা সুতা, 2টা সুতা একসাথে লেগে গেছে, তারপর ডিএনএ তৈরি হয়েছে। তো এই ডিএনএ আরএনএ তৈরি হয় কি দিয়ে, ডিএনএ আরএনএ তৈরি হয় কি দিয়ে, ডিএনএ আরএনএ তৈরি হয় যে উপাদানটা দিয়ে, সেই উপাদানটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এখন তুমি এই নিউক্লিওটাইড তো বুঝতে পারতেছো না ভাই, এটা আবার কি জিনিস, এই নাম কই থেকে আনলেন। তা চলো আমরা ফুলের মালা দিয়ে বুঝি, ফুলের মালা দিয়ে বুঝি। ধরো ডিএনএটা একটা ফুলের মালা, 2টা ফুলের মালা, এই একটা সুতা, এই একটা সুতা। ধরো আমরা এখানে 2টা সুতা আঁকেছিলাম না, একটা সুতাকে চলো আমরা হলুদ করে দিই, একটা সুতাকে আমরা সবুজ করে দিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। লাল করি, লাল হলে বেশি ভালো হবে, লাল, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। দাও, একটা সুতাকে লাল করে দিলাম, একটা সুতাকে সবুজ করে দিলাম, তো 2টা ফুলের মালা, ডিএনএ কে 2টা ফুলের মালা হিসেবে চিন্তা করো। ঠিক আছে, তাহলে আমি দুইটাকে সমান করি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে সবুজ ফুলের মালা সুতা, আর এটা হচ্ছে লাল ফুলের মালা সুতা। তো এইগুলোর মধ্যে অনেক ফুল আছে, তো দেখি তো এখানে আমাদের ফুল পাওয়া যায় কিনা। এখানে তো ফুল নাই, তাহলে আমরা ফুল একটা বানাই নিই। তাহলে আমরা সবুজ ফুল বানাই নিই, একটা সবুজ কালারের ফুল বানাই নিই, একটা ফুল, এরকম অনেকগুলো ফুল, এরকম অনেকগুলো ফুল লাগবে আমার, অনেকগুলো ফুল লাগবে, একটা, 2টা, 3টা, 4টা, তো বানাই দিচ্ছে আর কি। তো এরকম ডিএনএ অ্যাকচুয়ালি এরকম ফুলের মালার মতো, ফুলের মালার মতো কেন, ধর এরকম আমি বানাইলাম কয়েকটা, তারপরে এটাকে এখন অন্য কালার দিয়ে এখানে আমি আরেকটা ফুলের মালা বানাই, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, ধরো দিলাম, ফুলের মালার মতো বানাম, এরকম করে ফুলের মালা তৈরি হলো, কি তৈরি হলো, ফুলের মালা তৈরি হলো।
তো এই এরকম দুইটা ফুলের মালা মিলে যখন তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায়, নিজেদের মধ্যে এরকম ধরো সিঁড়ি দিয়ে যুক্ত হয়, এরকম সিঁড়ি দিয়ে যখন যুক্ত হয়, এবং যখন যুক্ত হয় সিঁড়ির মাধ্যমে, হ্যাঁ এরকম সিঁড়ির মাধ্যমে যুক্ত হয়, তখন সেটা ডিএনএ হয়ে যায়। আর আয়নের ক্ষেত্রে একটা ফুলের মালা দিলেই হয়, আয়নের ক্ষেত্রে ফুলের মালা একটা দিলেই হয়, হ্যাঁ একটা সুতো দিলে আরএনএ, দুটো সুতো দিলে ডিএনএ। মানে এক একটা ফুল কি আসলে, এক একটা ফুলই হচ্ছে নিউক্লিওটাইড, এক একটা ফুলই হচ্ছে নিউক্লিওটাইড। যে জন্য আমি এরকম একটা ছবি এখানে দিচ্ছি। তাহলে ডিএনএ একটা ফুলের মালা হিসেবে চিন্তা করো, দুটো ফুলের মালা একসাথে পেঁচায় আছে, এটা হচ্ছে ডিএনএ। তো এক একটা ফুল কি, এক একটা ফুল হচ্ছে এক একটা উপাদান, যেরকম অনেকগুলো উপাদান মিলে একটা মালা তৈরি হয়েছে, এরকম দুইটা মালা দিয়ে একটা ডিএনএ তৈরি হয়েছে। তাহলে এক একটা উপাদানের নাম হচ্ছে নিউক্লিওটাইড। এক একটা উপাদানের নাম কি, এক একটা উপাদানের নাম হচ্ছে এক একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি, এই নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি, নিউক্লিওটাইড তৈরি হয় 5 কার্বন বিশিষ্ট শর্করা দিয়ে। অর্থাৎ একটা ফুলে কি কি আছে সেটা আমরা বুঝতেছি। একটা ফুলে কি কি জিনিস থাকে, একটা ফুলে 3টা জিনিস থাকে। থাকে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, বেস মানে হচ্ছে ক্ষার। আর থাকে কি, আর থাকে হচ্ছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট যেটার নাম আমরা একটু আগেই শুনলাম। একটা ফসফেট যেটা অজৈব যৌগ থেকে আসে, বা যে ফসফেটটা থেকে একটা অজৈব অ্যাসিড তৈরি হতে পারে যার নাম ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড এটা অজৈব অ্যাসিড, এটা জৈব অ্যাসিড না। যেমন সাইট্রিক অ্যাসিড এটা জৈব অ্যাসিড, ওটা জীবদেহ থেকে পাওয়া যায়। আর ফসফরিক অ্যাসিড এটা অজৈব অ্যাসিড, হ্যাঁ। আচ্ছা, এই 3টা উপাদান দিয়ে একটা ফুল তৈরি হচ্ছে। তাহলে একটা ফুলের মধ্যে তুমি 3টা উপাদান পাচ্ছ, অ্যাকচুয়ালি একটা ফুলের মধ্যে 3টা উপাদান পাচ্ছ। তাহলে আমরা আবার একটু বলি, ডিএনএ কে 2টা ফুলের মালা হিসেবে চিন্তা করো, বা আরএনএ কে একটা ফুলের মালা হিসেবে চিন্তা করো। 2টা ফুলের মালা পেঁচায় আছে, তার মানে ডিএনএ। একটা ফুলের মালা অনেকগুলো ফুল থাকে, এক একটা ফুল হচ্ছে এক একটা উপাদান, একটা একক। একটা ফুল তৈরি করতে গেলে 3টা জিনিস লাগতেছে, 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা লাগতেছে। এটাকে শর্করা না বলে তোমাদের বই হয়তো সুগার বলছে। সুগার আর শর্করা একই জিনিস, সুগার এটা সুগার, হ্যাঁ সুগার আর শর্করা একই জিনিস। নাইট্রোজেনের ক্ষার বা বেস, বেস মানে ক্ষারক, ক্ষারক। আর অজৈব ফসফেট, অজৈব ফসফেটের 3টা উপাদান লাগবে। 3টা উপাদান দিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। তাহলে এখন যদি আমরা ডিএনএটাকে রিয়েলি যদি আমি দেখি, ডিএনএটাকে যদি আমি রিয়েলি দেখি, এরকম ডিএনএ হয় পেঁচানো সুতার মতো। এইটা একটা সুতা, দেখো এটাকে যদি আমি কেমিক্যালি ভাঙি, কেমিক্যাল স্ট্রাকচারে ভাঙি, তাহলে এটা একটা সুতা, এইটা আরেকটা সুতা, ঠিক আছে। এই সুতাটা এইদিকে গেছে, এই সুতাটা এইদিকে গেছে, উল্টো দিকে গেছে। এগুলো বিস্তারিত আমরা জীবের বংশগতি ও বিবর্তনে দেখবো। 2টা সুতা, এবং 2টা সুতার মধ্যে দেখো এক একটা ফুল, অনেকগুলো ফুল আছে 2টা সুতার মধ্যে। এক একটা ফুল দেখো এই যে এইটুক জিনিস দিয়ে তৈরি, এটা একটা ফুল। বা ধরো এই যে এইটা হচ্ছে একটা ফুল, এগুলো এক একটা ফুল। একটা ফুলের মধ্যে 3টা জিনিস আছে, এই ধরো একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই 3টা জিনিস আছে একটা ফুলের মধ্যে। একটার পর একটার উপর বসে বসে একটা সুতা তৈরি হয়েছে, ওই পাশে আরেকটা সুতা তৈরি হয়েছে। 3টা ফুল, 3টা উপাদান দিয়ে একটা ফুল তৈরি। এই জিনিসের নাম নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড 3টা জিনিস দিয়ে তৈরি, কি কি, এটা যে সুগার, এই যে একটা ফসফেট, এবং নাইট্রোজেনের ক্ষার। নাইট্রোজেনের ক্ষারের 3টা জিনিস দিয়ে তৈরি। ডিএনএও 3টা জিনিস দিয়ে তৈরি, এবং এটিপিও 3টা জিনিস দিয়ে তৈরি হবে। এখন দেখো নাইট্রোজেনের ক্ষার আবার 4 রকমের আছে, খেয়াল করো। অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। আরেকটা সি ইউরাসিল, ওখানে আমরা আপাতত যাব না। 4 রকমের নাইট্রোজেনের ক্ষার আছে। এটিপির জন্য আমার অ্যাডেনিনটা ব্যবহার হবে শুধু, এটিপির জন্য আমরা অ্যাডেনিনটা ব্যবহার হবে। এই সেম জিনিসটা আমরা ডিএনএ পড়ার সময় আবার জানবো। এই যে এ লেখানা, এর মানে হচ্ছে অ্যাডেনিন, এটা একটা নাইট্রোজেনের ক্ষার, এটাকে আমার ফিউচারে লাগবে। এটা নাইট্রোজেনের ক্ষার, এটাকে আমার ফিউচারে লাগবে। গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো আমার আপাতত ডিএনএ এর জন্য, মানে এটিপি বানানোর জন্য লাগবে না। কারণ এটিপি জন্য লাগবে এই অ্যাডেনিন নামক ক্ষার। কারণ এটিপির ফুল মিনিং কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডেনিন নামক ক্ষারটা আমার লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা তাহলে বুঝলাম যে একটি ফুল মানে 3টা উপাদান, একটি সুগার, একটি বেস যেটা নাইট্রোজেন দিয়ে তৈরি, এবং একটি ফসফেট, একটি ফসফেট। এই 3টা জিনিস দিয়ে আমরা একটা কি বানাইতে পারি, ফুল বানাইতে পারি। এবং অনেকগুলো ফুল দিয়ে একটা মালা, 2টা মালা দিয়ে একটা ডিএনএ। তাহলে এখন আমরা এই 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেনের ক্ষার আর অজৈব ফসফেট সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে প্রথমে আমরা 5 কার্বন বিশিষ্ট শর্করাকে একটু চিনি। 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। ডিএনএর জন্য লাগে একটা, আরএনএর জন্য লাগে আরেকটা। আয়নের জন্য যেটা লাগে সেটা আমাদের এখন হলে চলবে। সেই শর্করার নাম হচ্ছে রাইবোস। আয়নের জন্য যেটা লাগে সেটাকে আমরা ব্যবহার করতেছি, ডিএনএর জন্য না। ডিএনএর জন্য লাগে ডিঅক্সিরাইবোস, আয়নের জন্য লাগে শুধু রাইবোস। এগুলো আমরা বিস্তারিত পরে জানবো। আমরা আপাতত জানি
5 কেমন বিশিষ্ট শর্করার নাম হচ্ছে রাইবোজ। এটাকে পেন্টোজ সুগার বলা হয় বাংলায়, ইংলিশে পেন্টোজ। পেন্ট মানে 5, ওজ মানে শর্করা, যে কোনো নামের শেষে, যে কোনো শর্করার নামের শেষে ওজ থাকে। পেন্টোজ সুগার, সুগার মানেই শর্করা, কারণ শর্করা খাইতে মিষ্টি। যেমন 6 কার্বন বিশিষ্ট শর্করার নাম বলতে পারবা? এটা 6 কার্বন বিশিষ্ট শর্করার নাম দেখি কে বলতে পারে? 6 কার্বন বিশিষ্ট শর্করা, 6 কার্বন বিশিষ্ট শর্করা বা সুগারের নাম হচ্ছে গ্লুকোজ। এই সেই গ্লুকোজ যেটা হচ্ছে C6H12O6। বাট আমার আপাতত লাগবে 5 কার্বন বিশিষ্ট শর্করা, আমার আপাতত লাগবে 5 কার্বন বিশিষ্ট শর্করা। ঠিক আছে, এটা উদ্ভিদ নিজে তৈরি করতে পারে, মানুষ নিজে তৈরি করতে পারে, গ্লুকোজ থেকেও 5 কার্বন বিশিষ্ট রাইবোজে পরিণত হইতে পারে, এটা আমাদের দেহ তৈরি করতে পারে। ওকে, তো দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করার গঠনটা কেমন, এটা তোমাদের এখন জানতে হবে না, এটা তোমরা বড় ক্লাসে উঠলে জানবা, বাট তারপর আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করা, দেখো 6 কার্বন বিশিষ্ট শর্করা যদি C6H12O6 হয়, তোমাদের একটা টেকনিক শেখাই দিই শর্করা বের করার। CnH2nOn বসাই দিবা শর্করার ক্ষেত্রে, এখানে n এর ভ্যালু 3 অথবা 3 থেকে বড় হইতে হবে, অর্থাৎ 3 কার্বনের নিচে শর্করা হয় না। তাহলে 5 কার্বন হইলে কত হবে? তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে CnH2nOn, তাহলে কার্বন যদি আমি 5টা করি, তাহলে C5, n এর জায়গায় কত আসলো 5, n ইকুয়াল টু কত 5, তাহলে H কত 10, তাহলে O কত 5, এইটার নামই রাইবোজ, এটাই হচ্ছে রাইবোজ। দেখছো কত সহজে রাইবোজ বের করে ফেললাম। এই সংখ্যাটা জেনে রাখো, এটা দিয়ে তুমি 3 থেকে 10 পর্যন্ত বানাইতে পারবা, 3 থেকে 10 পর্যন্ত শর্করা বানাইতে পারবা। ঠিক আছে, 6 কার্বন বিশিষ্ট শর্করা যেরকম বানাইলাম, এরকম 5 কার্বন বিশিষ্ট শর্করা আমরা বানাম, যার নাম হচ্ছে রাইবোজ, যার নামে কি রাইবোজ। এই রাইবোজটা এখন আমরা আঁকাবো, রাইবোজের সংকেতটা দেখবো, রাইবোজটা কেমনে আঁকাইতে হয়। এটা তোমার না জানলেও চলবে, আমি জাস্ট তোমাদের ট্রাস্ট অফ নলেজ এই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, রাইবোজটা কেমন দেখতে, এই হচ্ছে একটা অক্সিজেন, বড় হয়ে গেছে একটা অক্সিজেন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, আমরা ধরো 4টা কার্বন দিলাম এখানে, 4টা কার্বনকে আমরা অক্সিজেনের সাথে লিঙ্ক করে দিব। খেয়াল করো 4টা কার্বন, কিন্তু কিন্তু আমার কার্বন লাগবে কয়টা? 5টা। এটা তোমার না জানলেও চলবে, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে যতগুলো শর্করা আছে এখানে এই সাইনটা ব্যবহার করছে, খেয়াল করছো? প্রত্যেকটা শর্করার ক্ষেত্রে এই সাইনটা ব্যবহার করছে। এই সাইনটার মিনিং হচ্ছে যে এটা, এই সাইনটা তোমাদের বইয়ে এই সাইন দেওয়া আছে। কোথায় দেওয়া আছে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো এই সাইনটা, এই দেখো এই সাইনটা, এটা 5 কার্বন বিশিষ্ট শর্করাকে ইন্ডিকেট করতেছে, এই জন্য সাইনটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। তাহলে 5 নাম্বার কার্বনটা কই তাইলে? এই হচ্ছে 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বনটা এরকম অ্যান্টিনার মতো হয়ে থাকে, 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনটা এরকম অ্যান্টিনার মতো হয়ে থাকে। আচ্ছা, আমরা জানি প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হয়, এই 4টা করে হাত দিয়ে দিলাম, কারণ কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, এই যে অক্সিজেনের 2টা হাত, এই জন্য 2, এরা হাতের দরকার নাই। কিন্তু কার্বনের যোজনী কত 4, কার্বনের যোজনী কত 4, এই জন্য তার 4টা করে হাত আমি দিয়ে দিলাম। এখন দেখো হাতগুলো আমরা কেমনে ফিল আপ করবো? অলওয়েজ 5 নম্বর কার্বনে, এটা তো মুখস্থ বিদ্যার মতো, CH2OH বসাই দিবা। এটার পিছনে রিজন আছে, এটা বিস্তারিত আমরা বড় ক্লাসে উঠলে শিখবো। 5 নম্বর কার্বনে আমরা একদম চোখ বন্ধ করে CH2OH বসাই দিব। এটা রিজনটা কেন? আচ্ছা যাও আমি তোমাদের একটু দেখাই দিই, যাও তোমরা যখন জানতে চাচ্ছ। দেখো কার্বনের 4টা হাত, এই ধরো 4টা হাত দিয়ে দিলাম, 4টা হাত হয়েছে না? দেখো তো, দেখো 4টা হাত হয়েছে না? 1 2 3 4, 4টা হাত। এই যে বাকি যে হাতগুলো আছে, হাতগুলো ফিল আপ করতে হবে একটা OH এবং একাধিক H দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনে একটা করেই OH বসবে। প্রত্যেকটা কার্বনে কয়টা করে OH বসবে? একটা করেই OH বসবে। 1 নম্বর কার্বনে OH-টা উপরে দিয়ে বাকিগুলা নিচে দিয়ে দিলাম, বাকিগুলা কই দিয়ে দিলাম? নিচে দিয়ে দিলাম, এইটা ধরো এখানে দিয়ে দিলাম, একটা করে OH বসবে। প্রত্যেকটা কার্বনে একটা করে OH বসবে, ঠিক আছে? আর বাকিগুলাই H বসবে, বাকিগুলাই H বসবে, বাকিগুলো বসবে কি H, H একাধিকবার বসতে পারবে। এখানে একটাই H দিব, কারণ উপরে যেহেতু আমি দিছি, এখানে আমরা ধরে নিব যে এখানে এই কার্বনটাকে মেন ধরে নিব, যেহেতু উপরে একটা ওয়েস উপরের কার্বনের কাছে বসছে, এই এখানে আমি আর দিলাম না। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখো এইখানেই C5H10O5 হয়ে গেছে। দেখো কার্বন গুণ, কার্বন গুণ, কার্বন তো আগে থেকে 5টা ছিল আমরা জানি। হাইড্রোজেন গুণ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেছে। অক্সিজেন গুণ 1 1 2 3 4 5 10 হয়ে গেছে। আর এইখানে এই জিনিসটা দেখতে খুব বিশ্রী লাগতেছে, এই জন্য এটাকে আমরা CH2OH লিখি একেবারে। দেখো CH2OH এভাবে লিখি আমরা এখানে একেবারে, আমরা এটাকে এত বিশ্রী না করে আমরা সংক্ষেপে CH2OH লিখে ফেলি। এখন দেখো দেখতে কত সুন্দর লাগতেছে, দেখো তো, দেখো এই যে এইটাকে যদি আমি মেন কার্বন ধরে নিচ্ছি, তাহলে উপরে একটা OH আছে, এই জন্য এখানে OH দিয়ে নেই, তাহলে এখানে একটা OH, এখানে একটা OH, এই OH-টা নিচে দিলেও চলতো, কোনো সমস্যা নাই। আর বাকিগুলোই শুধু H, বাকিগুলো একটা করে শুধু H। এই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটা 1 নম্বর কার্বন, আর এই 5 নম্বর কার্বনটা খুব গুরুত্বপূর্ণ। এই 1 নম্বর কার্বনটা
এই 1 নাম্বার কার্বনটার এই ওএইচটা আর 5 নাম্বার কার্বনটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো কার্বন খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাজে লাগাইতে হবে। তো এই হচ্ছে 5 কার্বন মিশ্র শর্করা আমরা পেয়ে গেলাম C5H10O5 রাইবোস, এর নাম হচ্ছে রাইবোস, এর নাম একদম মুখস্থ রাইবোস। এই দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমি যদি এটাকে একটু পরিষ্কার করে দিই, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখতে পারবা যেখানেই সুগার আছে এখানে দেখো এই সাইনটা কেমন, এই যে দেখো, দেখছো এটা সুগারকে ইন্ডিকেট করছে। এই যে উপরের ও এটাই অক্সিজেন, এই যে উপরের ও এটাই হচ্ছে এই অক্সিজেন, এটাই হচ্ছে এই অক্সিজেন, অক্সিজেন। তাহলে এই হচ্ছে 5 কার্বন মিশ্র শর্করা। আর 5 কার্বন মিশ্র শর্করাকে আমরা এইভাবে আঁকাবো। এখন দেখো আমি আবার লাস্ট একবার দেখাচ্ছি, এই অক্সিজেন দিয়ে দিবা 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, হ্যাঁ এই প্রত্যেকটা কার্বনে 4টা করে হাত, 4টা করে হাত দিয়ে দিলাম। এইখানে দিয়ে দিলাম আমরা CH2OH, এখানে প্রথমে আমরা চোখ বন্ধ করে CH2OH দিয়ে দিব, বাকিগুলার মধ্যে OH দিয়ে দিব, এই OH-টা উপরে দিব, নিচে দিলেও কোনো সমস্যা নাই, আর বাকিগুলোর মধ্যে শুধু OH। এখানে কিন্তু OH দিব না, OH দিলে দুইবার OH হয়ে যাবে একদিক থেকে দেখলে, যদিও এই OH-টা অন্য কার্বনের, বাট আমরা দিব না, ঠিক আছে, এটা মনে রাখার টেকনিক আর কি। দেখো C5H10O5 হয়ে যাবে। এই কার্বনে কিন্তু OH দিলে দেখো কি হলো ব্যাপারটা, এই কার্বনের কাছে OH এর আধিক্য হয়ে যাবে, কারণ তার উপরে যে কার্বন আছে তার কাছে OH আছে, ঠিক আছে। এই জন্য এইভাবে C5H10O5, আর এভাবে করে তার পরীক্ষার খাতা আমি আঁকাইতে পারবো না, তাই না, কারণ সময় চলে যাবে, সময় চলে যাবে। তো এই জন্যে ডিএনএ আঁকানোর সময় বা এটিপি আঁকানোর সময় আমাদের টেকনিক হচ্ছে কি, এইভাবে করে দেওয়া, এইভাবে করে দেওয়া। আর যদি আরেকটু সুন্দর করতে চাও তাহলে এখানে একটা ও দিয়ে দিতে পারো, তাহলে আরো সুন্দর হবে দেখতে। তাহলে দেখো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, আর এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনাতে 5 নাম্বার কার্বন। এই জন্য এরকম এটা অ্যান্টেনা আকারে দেওয়া হয়, ঠিক আছে। এই জন্য এইভাবে করা হয়, এই জন্য অ্যান্টেনার মতো করে করা হয়। এর নামই কি রাইবোস, এর নামই কি রাইবোস। এখন শোনো কিছু টার্ম সম্পর্কে তোমার জানতে হবে। যেমন ধরো 5 কার্বন মিশ্র শর্করাকে আমি রাইবোস বলছি, 6 কার্বন মিশ্র শর্করাকে আমি গ্লুকোজ বলছি, রাইট। তারপর ধরো সেলুলোজ, মল্টোজ, সুক্রোজ, এগুলো সব শর্করার নাম। যে কোনো শর্করার নামের শেষে ওজ থাকে, মনে রাখবা, যে কোনো শর্করার নামের শেষে ওজ থাকে, ওজ, ওজ, এটা ভালো করে মনে রাখবা কিন্তু। তারপরে যে কোনো নাইট্রোজেনের ক্ষারের শেষে নর্মালি আইন থাকে, আইন, আইন, ঠিক আছে, আইন বা ইন, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এগুলো নাইট্রোজেনের ক্ষার। 4 রকমের 5 রকমের নাইট্রোজেনের ক্ষার আছে, মধ্যে 4টার নাম আমি লিখলাম, 4টাই আমার ডিএনএ বানাইতে লাগে, আইএনএ বানাইতে লাগে ইউরাসিল, দরকার নাই। যে কোনো নামে এসে যদি আইএন থাকে, শুধু আইএন, তাহলে বুঝবে প্রোটিনকে ইন্ডিকেট করতেছে। কাকে ইন্ডিকেট করতেছে? প্রোটিন, যেমন অ্যাক্টিন, মায়োসিন, পেপসিন, এগুলো প্রোটিনকে ইন্ডিকেট করে। আর কোনো কিছু নাম এসে যদি এস থাকে তাহলে সেটা বুঝবে এনজাইমকে ইন্ডিকেট করতেছে। কাকে ইন্ডিকেট করতেছে? এনজাইমকে, কোনো একটা এনজাইমকে ইন্ডিকেট করতেছে। কোনো কিছু নাম এসে যদি কি থাকে, এস থাকে, হ্যাঁ, এটা জাস্ট আগে থেকে তোমাদের একটু বলে দিলাম, জানাই রাখলাম। তো রাইবোজ, তার নাম শুনেই বুঝতে পারতেছি এটা একটা শর্করা। এই হচ্ছে 1 নম্বর কার্বন। এবার আমাদের একটা উপাদান তো হয়ে গেল, আমরা 3টা উপাদানের মধ্যে একটা উপাদান শিখে ফেললাম, যেটা হচ্ছে 5 কার্বন মিশ্র শর্করা, পেন্টোজ সুগার হয়ে গেছে। এবার আমাদের নাইট্রোজেনের ক্ষার আনতে হবে। কি আনতে হবে? নাইট্রোজেনের ক্ষার, নাইট্রোজেনের ক্ষার। এখন দেখো 4 রকমের নাইট্রোজেনের, অ্যাকচুয়ালি 5 রকমের নাইট্রোজেনের ক্ষার আছে। এর মধ্যে ডিএনএ বানাইতে গেলে 4 রকমের কাজ করে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কাকে আনবো? আমরা এটিপি বানানোর জন্য শুধু আনবো কাকে? আমরা এটিপি বানানোর জন্য শুধু অ্যাডেনিনকে আনবো। শুধু কাকে আনবো? অ্যাডেনিনকে, যার সংকেত হচ্ছে C5H5N5। এটিপি বানানোর জন্য আমরা কাকে আনবো? অ্যাডেনিনকে, যার সংকেত হচ্ছে C5H5N5। তো অ্যাডেনিন তোমাদের এটা শিখতে হবে না, এটা বড় ক্লাসে উঠলেও লাগে না সংকেত। আমি আগে থেকেই অ্যাডেনিনকে বানায় রাখছি, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো অ্যাডেনিনের সংকেতটা কেমন। এই হচ্ছে একটা অ্যাডেনিন, এটা হচ্ছে একটা অ্যাডেনিন, C5N5, C5H5N5। এখন এই সংকেত তোমার মুখস্থ করতে হবে না ভাই, লাগবে না, এই সংকেত তোমার মুখস্থ করতে হবে না, প্লিজ এটা মুখস্থ করতে যাও না, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখানো দরকার তাই বোঝাচ্ছি, হ্যাঁ, দেখানো দরকার তাই বোঝাচ্ছি। এটা তুমি ভুলেও মুখস্থ করতে যাও না। এটা হচ্ছে অ্যাডেনিনের সংকেত, ওইদিকে সরাই রাখলাম। এখন দেখো এই হচ্ছে অ্যাডেনিন, এই হচ্ছে অ্যাডেনিন, একটু ছোট করি, একটু ছোট করি, ঠিক আছে। অ্যাডেনিন, এখানে ভুলেও এই সংকেত পড়তে যাওয়ার দরকার নেই, খালি দুটো জিনিস মনে রাখবা। অ্যাডেনিনটা কেমন দেখো, এইখানে আছে একটা 6 চক্র, দেখো 1 2 3 4 5 6, 6 চক্র। এই দেখো নাইট্রোজেন আছে 9টা, 5টা নাইট্রোজেন আছে। আর এইখানে চক্রটা 5 চক্র, 1 2 3 4 5। এই জিনিসটা খালি মনে রাখো, তাইলেই হবে। এই জিনিসটুকু মনে রাখতে পারলে আর কিচ্ছু লাগবে না। একদিকে 6 চক্র, একদিকে 5 চক্র, এইটুকু তুমি যদি মনে রাখতে পারো, তোমার আর আপাতত ইন্টারেও আর কিছু লাগবে না, ঠিক আছে। এই হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিনটা কি করবে? এটা একটা নাইট্রোজেনের ক্ষার, সে এই রাইবোজের 1 নাম্বার কার্বনে যে যুক্ত হবে।
রাইবোজের কয় নাম্বার কার্বন অনুযায়ী যুক্ত হবে? 1 নাম্বার কার্বন অনুযায়ী যুক্ত হবে। রাইবোজের কয় নাম্বার কার্বন অনুযায়ী যুক্ত হবে? 1 নাম্বার কার্বন অনুযায়ী যুক্ত হবে। কেমন হবে আমি তোমাকে দেখাই। এই হচ্ছে রাইবোজটা, যদিও আমি অনেক বড় জিনিস পড়াচ্ছি, এগুলো তোমাদের লাগবে না, কি লাগবে লাস্টে বলে দিব। আর এই হচ্ছে অ্যাডেনিন, এরকম ধরো তার কাছাকাছি আসবে। 1 নাম্বার কার্বন কোনটা রাইবোজের? এটা হচ্ছে রাইবোজের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এই যে 1 নাম্বার কার্বনের কাছাকাছি আসবে। দেখো এখানে দেখো একটা এইচ আছে, এখানে একটা ওএইচ আছে। দেখো তো এইচ আর ওএইচ যদি একসাথে যুক্ত হয় তাহলে কি বের হবে? এইচ আর ওএইচ যদি একসাথে যুক্ত হয় তাহলে কি বের হবে? এইচ আর ওএইচ একসাথে যুক্ত হলে পানি বের হবে না বলো তো? এইচ আর ওএইচ যদি কোনো কারণে একসাথে যুক্ত হয় সেটা পানি অপসারণ করবে। পানি অপসারণ করার মাধ্যমে এরা একসাথে যুক্ত হয়ে যাবে। কি হবে? পানি অপসারণ করার মাধ্যমে এরা একসাথে যুক্ত হয়ে যাবে। দেখো এইচ আর ওএইচ তাহলে H2O। এভাবে তারা পানি স্যাক্রিফাইস করার মাধ্যমে দুই পক্ষ মিলে একসাথে যুক্ত হয়ে যাবে। এইভাবে 1 নাম্বার কার্বনে যুক্ত হয়, যেটা তোমাদের হয়তো অনেকেই জানো না। এইভাবে 1 নাম্বার কার্বনে একটা নাইট্রোজেনের ক্ষার যুক্ত হয়ে গেল। এই নাইট্রোজেনের ক্ষারটার নাম কি ছিল ভাইয়া? নাইট্রোজেনের ক্ষারটার নাম কি ছিল? অ্যাডেনিন। নিন, এই যে নিন মানে ক্ষার, আয়নি। আর এই 5 কার্বন শর্করার নামটা কি ছিল? রাইবোজ। রাইবোজের 1 নাম্বার কার্বনে একটা 5 কার্বন শর্করা অ্যাডেনিন যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? অ্যাডেনিন। কিভাবে? পানি ত্যাগ করার মাধ্যমে উভয়ে। এই যে এখানে ওএইচ ছিল, পানিটা ত্যাগ করে ফেলছে। এটা চিত্র আগের ক্লাসেও আছে, আগে এখানেও আছে যে ওএইচটা, এই জন্য বলছিলাম 1 নাম্বার কার্বন গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কার্বন আর অ্যাডেনিন যুক্ত তৈরি হলো কি তৈরি হলো? দেখো অ্যাডেনিন আর রাইবোজ মিলে নতুন একটা জিনিস হয়ে যাবে। এই জিনিসটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন। এই জিনিসটার নাম হয়ে যাবে কি? অ্যাডিনোসিন। তো অ্যাডিনোসিনের মধ্যে কিন্তু অ্যাডেনিন আর রাইবোজ আছে। দেখো অ্যাডেনিন দেখছো, আর রাইবোজের দেখো এই যে ওস, এই দেখো ওস কিন্তু এখানে আছে এখনো পর্যন্ত, এখানে ওস আছে আর এখানে অ্যাডেনিন আছে। অ্যাডেনিন আর রাইবোজ একসাথে মিলিত হলো অ্যাডিনোসিন, এবং এরা পানি স্যাক্রিফাইস করলো নিজেদের মাধ্যমে। এইভাবে গঠনটা তৈরি হলো। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। এই জিনিসটার নাম কি? অ্যাডিনোসিন। তাহলে এখন আমরা এইখানে কিভাবে লিখবো? এখানে কিভাবে লিখবো? দেখো এই হচ্ছে 5 কার্বন শর্করা, এই হচ্ছে 5 কার্বন শর্করা। আমরা কি দেখাবো? এই যে এইখানে কে যুক্ত হয়ে গেছে? এটা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো 5 এই যে 5, এইটা ছিল 6 চক্র, এটা ছিল 5 চক্র। 6 কার্বনের চক্র, 5 কার্বনের চক্র, 5 কার্বনের চক্রের নাইট্রোজেনের সাথে মানে এই জায়গায় 1 নাম্বার কার্বনে যুক্ত হয়ে গেছে। এখন দেখো বইয়ের চিত্রের সাথে মিলে কিনা, দেখো তো মিলে কিনা। এই যে দেখো, এই যে দেখো বইয়ের চিত্র ঘুরাই দিছে, মানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এটা দেখো 1 এর মধ্যে, দেখো 5 এর মাধ্যমে যুক্ত হয়ে গেছে, 1 এর সাথে 5 এর মাধ্যমে যুক্ত হয়ে গেছে। তোমাদের বইয়ে একটু ঘুরাই দেখাইছে 1 2 3 4 5, দেখছো? এই যে দেখছো, এটা হচ্ছে 6 চক্র, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 5 কার্বনের চক্র। এভাবে যুক্ত হয়ে গেছে, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে। এটা তোমাদের বইয়ে ঘুরাই লেখাইছে। আমি তোমাদের বইটা কেমন লেখাইছে আমি বলি। তোমাদের বই যেটা করছে, আমি এখানে দেখাই, দেখো তারা এটাকে 1 নাম্বার কার্বন ধরছে, 1 2 3 4, আর এটাকে 5 নাম্বার দিচ্ছে, এই তো 5 নাম্বার। এবং তারপর কি করছে দেখো তো, তারপরে এইখানে 6 কার্বনের চক্র, 5 কার্বনের চক্র হয়ে গেল। তোমাদের বই এই কাজটা করছে, বইয়ের ছবি বের করে দেখবে এটা মিলে যাবে। তো এই জিনিসটার নাম হইলো কি? অ্যাডিনোসিন। এই জিনিসটার নাম কি? অ্যাডিনোসিন। তাহলে আমরা এখন পর্যন্ত অ্যাডিনোসিন পাইলাম। এবং দেখো ডিএনএর সাথে মিলটা কোথায়? দেখো ডিএনএ তো সেম ভাবে আগাচ্ছে, দেখো ডিএনএতেও সেম ভাবে আগাচ্ছে। সরি, ডিএনএ তো দেখো সেম ভাবে আগাচ্ছে। আহারে ছবিটা রিমুভ হয়ে গেল, সমস্যা নাই, আমি রাইবোজের ছবি এনে দিচ্ছি। এই নাও রাইবোজের ছবি, রিমুভ হয়ে গেছিল রাইবোজের ছবি, আমি এবার আবার এনে দিলাম। এই যে রাইবোজের ছবি আমি আবার এনে দিলাম। ঠিক আছে, রাইবোজের এই যে 1 নাম্বার কার্বনটা গুরুত্বপূর্ণ, আর এই 5 নাম্বার কার্বনটা গুরুত্বপূর্ণ, এই যে CH2H। যাই হোক, তাহলে দেখো খেয়াল করে এখানে দেখো এই যে 5 কার্বন মিশ্র শর্করা, এই যে দেখো অ্যাডেনিন। 5 কার্বন মিশ্র শর্করার পাশে দেখো কি আছে? অ্যাডেনিন। এই যে 5 কার্বন মিশ্র শর্করা, এটা দেখে চিনতে পারতেছো শেপটা, আর তার পাশে অ্যাডেনিন। আচ্ছা, এবার দেখো এটুকু আমরা বুঝলাম। এবার আসি ফসফেটের কিচ্ছা বোঝার জন্য। ফসফেটটা কিভাবে আসে দেখো। ফসফেটটা এই যে এখানে 5 নাম্বার কার্বনটা আছে না, 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যায় ফসফেটটা কেমন আসে? ফসফেটটা কেমন থাকে এটাকে আমরা বুঝি। এটাকে আমরা একটু সরাই দিই। ফসফেটটা থাকে এইভাবে, ফসফেটটা আসে ফসফরিক অ্যাসিড থেকে, H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখান থেকে ফসফেটটা আসে কিভাবে দেখো, কেমনে থাকে এটা, এই দেখো বন্ধনটা দেখো কেমনে থাকে। এটা বুঝলে ইনশাল্লাহ তুমি ফিউচারে ডিএনএ খুব ভালো বুঝবা।
এই হচ্ছে ফসফরিক অ্যাসিড, এই হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত H3PO4। এই দেখো H 1 2 3 H3 P এই যে একটা P আর O4 1 2 3 4 O4 H3PO4। এখন সে যদি এখান থেকে যদি সে একটা H অপসারিত করে তাহলে সে একটা হাত ফাঁকা হয়ে যাবে না? একটা H যদি অপসারিত করে তাহলে একটা হাত ফাঁকা, তাহলে মাইনাস হবে। এবং সে যদি এখান থেকে আরেকটা H অপসারিত করে তাহলে কি আরেকটা হাত ফাঁকা হবে। তাহলে এখন কি থাকলো দেখো তো, একটা H থাকলো, পি আগের মতোই থাকলো, ও কয়টা থাকলো 1 2 3 4, চারটাই থাকলো ও, কিন্তু কয়টা হাত ফাঁকা বা কয়টা মাইনাস? দুইটা। এইটাই হচ্ছে অজৈব ফসফেট। এই জিনিসটার নামই হচ্ছে অজৈব ফসফেট। আগে ছিল একটা ফসফরিক অ্যাসিড, আগে জিনিসটার নাম ছিল ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডটা পরে পরিণত হয়েছে অজৈব ফসফেটে। কেন অজৈব ফসফেট? কারণ ফসফরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, তার থেকে প্রাপ্ত ফসফেটটাই এটাকে অজৈব ফসফেট বলে। এই জন্য এটাকে কি বলে? অজৈব ফসফেট বলে। এই হচ্ছে অজৈব ফসফেটের সংকেত HPO4 2-। তাহলে এখন আমরা এই 1 নম্বর কার্বনে এই অজৈব ফসফেট যুক্ত করব, 5 নম্বর কার্বনে অজৈব ফসফেট যুক্ত করব। এটা খুবই সহজ। 5 নম্বর, এটা এত জটিলতা যাওয়া দরকার নেই। এই দেখো, এই যে একটা ফসফেট যুক্ত করে দিলাম, কয়টা ফসফেট হয়ে গেল? দুইটা। এবার দুইটা ফসফেট যুক্ত হয়ে গেল। কয়টা ফসফেট যুক্ত হয়ে গেল? দুইটা ফসফেট হয়ে গেল। একটা ফসফেট হলে দেখো, একটা ফসফেট হতে পারে, একটা ফসফেট যুক্ত হতে পারে, তার কিন্তু একটা হাত ফাঁকা আছে। হ্যাঁ, ফসফেটের কিন্তু দুইটা হাত ফাঁকা, আমরা তো দেখছি দুইটা হাত ফাঁকা। তাহলে দেখো, আগে ছিল অ্যাডেনোসিন এবং সাথে আসলো কি একটা ফসফেট, অ্যাডেনোসিন সাথে আসলো কি একটা ফসফেট। তাহলে পুরো জিনিসটার নাম কি হয়ে গেল বলো তো? পুরো জিনিসটার নাম কি হয়ে গেল? অ্যাডিনোসিন মোনোফসফেট। অ্যাডিনোসিন মোনোফসফেট, যেটাকে আমরা বলি AMP। এ হচ্ছে AMP, অ্যাডিনোসিন মোনোফসফেট। এটাই হচ্ছে কার সংকেত? অ্যাডিনোসিন মোনোফসফেটের সংকেত। এটা হচ্ছে কার সংকেত? অ্যাডিনোসিন মোনোফসফেটের সংকেত। তাহলে আমরা অ্যাডিনোসিন মোনোফসফেট পেয়ে গেলাম, আমরা এক ধাপ আগায় গেলাম। এবার আমরা কি করব দেখো, এই পুরো জিনিসটাকে আবার কপি করে এখানে আমরা আরো একটা ফসফেট যুক্ত করব। তাহলে কি আমার ফসফেট যুক্ত করতে গেলে কি শক্তি দেওয়া লাগবে না? শক্তি দিলাম, শক্তিতে আরেকটা ফসফেট যুক্ত করলাম। ফসফেটে তো দুইটা হাত ফাঁকা থাকে, এই দেখো দুইটা মাইনাস, যেহেতু তাহলে দুইটা হাত ফাঁকা, তাহলে যুক্ত করলাম আরেকটা ফসফেট। ঠিক আছে, ফসফেট যুক্ত করলাম। তাহলে এখন এটা কি হয়ে গেল? অ্যাডিনোসিন মোনোফসফেট। মোনো মানে এক, অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে আরো একটা ফসফেটকে আমি পিআই দিয়ে লিখলাম। পিআই মানে ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক মানে অজৈব, শুধু পি লেখা যাবে না কিন্তু। তাহলে এখন এটা কি হয়ে যাবে? এডিপি হয়ে যাবে না বলো তো ভাইয়া? এটাই কি এডিপি না? অ্যাডিনোসিন, এইটুকুর নাম হচ্ছে অ্যাডিনোসিন। আর কয়টা ফসফেট? দুটা ফসফেট, তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট। তো এটা হয়ে গেলো এডিপি, এটা হয়ে গেলো কি এডিপি। এখন আমরা এই এডিপির সাথে, এটার নাম কি এডিপি, এই এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত করবো। আমরা এখানে লিখি, আরেকটা ফসফেট যুক্ত করবো এডিপির সাথে আমরা আরেকটা ফসফেট যুক্ত করব। তাহলে এখন আরেকটা ফসফেট যদি এখানে অ্যাড হয়, তাহলে এই একটা ফসফেট অ্যাড হয়ে যাবে, আরেকটা ফসফেট অ্যাড হয়ে যাবে, আরেকটা ফসফেট অ্যাড হয়ে যাবে। তাহলে এডিপির সাথে আমরা কি করলাম? আগেরটা ছিল অ্যাডিনোসিন ডাইফসফেট এডিপি, তার সাথে আমরা কি করলাম? আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলাম। তাহলে কয়টা ফসফেট হয়ে গেল? তিনটা ফসফেট হয়ে গেল, এটিপি হয়ে গেল। এই হচ্ছে এটিপি। এবং এই ফসফেটটাকে যখন যুক্ত করছে, অবশ্যই শক্তি দিতে হয়েছে। কতটুকু শক্তি দিতে হয়েছে? 1 মোলের জন্য, আমি বারবার বলতেছি কিন্তু একটার জন্য না, কিন্তু 1 মোলের জন্য এখানে 7.3 কিলো ক্যালোরি শক্তি দেওয়া লাগছে, বা 30.55 কিলো জুল শক্তি এখানে দিতে হয়েছে, যার ফলেই এখানে যুক্ত হয়েছে। তার মানে এইখানে যেটুকু বন্ধন আছে, এই যে বন্ধনটা, এই বন্ধনের মধ্যে অ্যাকচুয়ালি এই 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা আছে। এটাই সেই শক্তি। যখন ভেঙে যাবে, যখন আমরা কাজ করব, তখন এই বন্ধনটা ভেঙে যাবে। যখন আমরা কোনো কাজ করব, তখন কি হবে? এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে ফসফেট আলাদা হয়ে যাবে, এবং তখন এই শক্তিটা মুক্ত হবে। কারণ আমরা জানি বন্ধন ভাঙলে শক্তি মুক্ত হয়, বন্ধন তৈরি করতে গেলে শক্তি দিতে হয়। তাহলে এই বন্ধনে যখন তৈরি করছি, তখন খাবার থেকে শক্তি এখানে জমা হয়েছে, খাবারের শক্তিটা এখানে জমা হয়েছে। আর যখন বন্ধনটা ভেঙে গেছে, তখন এই শক্তিটা এই মুক্ত হয়েছে, যেটা দিয়ে আমরা কাজটা করছি। এইভাবেই ঘটনাগুলো চলতে থাকে, এভাবে এডিপি থেকে এটিপি, এটিপি থেকে এডিপি। এখন যদি আমরা তোমাদের বইয়ের ছবিতে যাই, তাহলে বইয়ের ছবি এখন আমার মনে হয় তোমাদের একদম ইজি হয়ে যাওয়ার কথা। এই বইয়ের ছবিটা এখন তোমাদের একদম
টনটনা মুখস্থ হয়ে যাওয়ার কথা। কেমনে হয়েছে? আমি কি এই বই ছিল তোমাদের আবার আঁকায় দেখাবো? চলো আমরা পুরো ছবিটা আমি তোমাদের আঁকায় দেখাই। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তুমি যদি বইয়ের ছবি আঁকাইতে চাও, আমি এইখানেই আঁকাই। এইখানে ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন আমি পরে বোঝাচ্ছি, এইখানে আমি আঁকাই। তাহলে দেখো, এই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, ভালো হয় নাই। এই হচ্ছে আমার পড়াগুলো প্রথমে অনেক বেসিক থাকে বলে প্রথম দিকে একটু তোমাদের কঠিন লাগতে পারে। একবার তুমি যদি বুঝে নিতে পারো, তারপর দেখবা এটার মতো সহজ আর কিছু নাই। প্রথম দিকে জন্য আমি অনেক বেসিকের জন্য অনেক এক্সট্রা কথা বলি। এই কেন জানি মন মতো হচ্ছে না ছবিটা। 1 2 3 4 5, ইয়েস, এবার হয়েছে। এই হচ্ছে অ্যাডেনিন, এই হচ্ছে অ্যাডেনিন, ঠিক আছে। এইটা হচ্ছে সেই অক্সিজেনটা, হ্যাঁ, এটা হচ্ছে সেই অক্সিজেনটা, এখানে সেই অক্সিজেনটা আছে। যাই হোক, তোমাদের বইয়ে নেই তাই দিলাম না। এইদিকে 1 নাম্বার কার্বন দিচ্ছে তোমাদের বইয়ে, তাহলে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এইটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এখানে আছে 5 নাম্বার কার্বন, এখানে আছে তোমাদের 5 নাম্বার কার্বন। আমি কার্বনটা দিয়ে দিলাম, তোমাদের বই যেহেতু দেয় নাই আমি দিয়ে দিলাম 5 নাম্বার কার্বন। এবার আমরা 1 নাম্বার কার্বনে কি যুক্ত করলাম? 1 নাম্বার কার্বনে যুক্ত করলাম নাইট্রোজেনের ক্ষারক, নাইট্রোজেনের ক্ষারককে, নাইট্রোজেনের ক্ষারকের নাম কি? অ্যাডেনিন। নাইট্রোজেনের ক্ষারকটার নাম কি? অ্যাডেনিন। এটা আমরা 1 নাম্বার কার্বনে যুক্ত করলাম। কয় নাম্বার কার্বনে যুক্ত করলাম? 1 নাম্বার কার্বনে যুক্ত করলাম, যার নাম কি? অ্যাডেনিন। এটা অ্যাডেনিন, এটার নাম কি? অ্যাডেনিন। এটুকুর নাম কি? রাইবোস। এবার 5 নাম্বার কার্বনে আমি ফসফেট যুক্ত করলাম, একটা আর একটা, দুইটা। তাহলে এখানে 2টা ফসফেট, ডাই ফসফেট। এই জিনিসের নাম হচ্ছে এডিপি। এই জিনিসের নাম হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট। এবার একটা ফসফোরাইলেশন বিক্রিয়া ঘটবে, এইখানেই সেই ফসফোরাইলেশনটা পড়াই দিচ্ছি। একটা ফসফোরাইলেশন বিক্রিয়া ঘটবে। কোনো বিক্রিয়ায় যদি ফসফেট যুক্ত হয়, অজৈব ফসফেট যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফো মানে ফসফেট, রাইলেশন কোনো জায়গায় শোন এরকম কিছু থাকলে বুঝবেন এটা প্রক্রিয়া বা প্রসেস। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন মানে কি? কোনো জায়গায় ফসফেট যুক্ত হওয়া মানে ফসফোরাইলেশন। এবং এই পুরো জিনিসটাই তখন কেমন হয়ে যাবে? এখন আর আমি এখানে আর অ্যাডিনিন লিখলাম না, এখানে রাইবোজও লিখলাম না, এখানে সরাসরি অ্যাডিনোসিন লিখে ফেলি আমরা। অ্যাডিনোসিন লিখে ফেলি। অ্যাডিনোসিনের সাথে আমাদের এক্সট্রাভাবে এসে অ্যাড হইলো একটা ফসফেট, এক্সট্রাভাবে এসে একটা ফসফেট অ্যাড হইলো। ডাইফসফেট প্লাস ফসফেট প্লাস ফসফেট, বাইফসফেট প্লাস ফসফেট। আগে ছিল ডাইফসফেট, এখন আরেকটা ফসফেট। তাহলে এই জিনিসটা এখন কি হয়ে যাবে বলো? ডাইফসফেট কি আর থাকবে? হয়ে যাবে ট্রাইফসফেট, তার মানে এটিপি। এখন এই এটিপি থেকেই আমি এখানে 1 মোলের জন্য 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা করছি। 1 মোলের জন্য, 1 মোলের জন্য, হ্যাঁ, মোলের জন্য জমা করছি। যখন আমাদের কোনো কাজ করা হবে তখন এই শক্তিটাই রিলিজ হবে, রিলিজ হয়ে এই অ্যাডিনোসিনই ট্রাইফসফেটটাই আবার অ্যাডিনোসিন ডাইফসফেটে কনভার্ট করবে। অ্যাডিনোসিন ট্রাইফসফেটটাই আবার কিসে কনভার্ট হবে? অ্যাডিনোসিন ডাইফসফেটে কনভার্ট হবে। ট্রাইফসফেটে ডাইফসফেটে কনভার্ট হয়ে যাবে। কেমনে? তখন এখান থেকে এই ফসফেটটাই মুক্ত হয়ে যাবে। এই ফসফেটটাই কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। ফসফেটটাই মুক্ত হয়ে যাবে। তোমাদের ছবির সাথে মিলাই করি। তোমাদের ছবি শক্তি নির্গমন দেখাইছে আর ডাইফসফেট করে ফেলছে। ওকে, ফাইন। তাহলে আমরা ওইভাবে লিখি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? শক্তি নির্গমন, শক্তি নির্গমন, শক্তি নির্গমন। ওই যে 7.3 কিলো ক্যালোরি শক্তিটাই, 7.3 কিলো ক্যালোরি প্রতি মোলের জন্য, 1 মোলের জন্য, হ্যাঁ, শক্তি নির্গমন হবে এবং এই ফসফেটটা বের হয়ে আসবে, বের হয়ে এসে আবার এটিপি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। আগেটার নাম ছিল শুধু ফসফোরাইলেশন, আগেটার নাম ছিল শুধু ফসফোরাইলেশন, হ্যাঁ, আগেটার নাম ছিল শুধু ফসফোরাইলেশন। এখন যেহেতু বাদ হয়ে গেছে তাই এর নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। এর নাম কি? ডিফসফোরাইলেশন। মনে রাখবা, বায়োলজির ভাষায় ডাই মানে 2, বা বাই মানেও 2, বা বিস মানেও 2, ডাই বাই বিস মানে 2।
ডাই বাই 20 সমান সমান 2। আর বায়োলজির ভাষায় ডি মানে হচ্ছে কোনো কিছুকে বাদ দেওয়া, কোনো কিছুকে বাদ দিতে গেলে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডি। বাদ দেওয়া মানে হচ্ছে কি ডি। যেমন আমরা বলি না ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দাও, শরীর থেকে অনেক পানি বের হয়ে গেলে আমরা কি বলি, ডিহাইড্রেশন হয়েছে, এরকম বলি। তারপরে কোনো জায়গা থেকে কার্বন বাদ গেলে আমরা কি বলি, ডিকার্বক্সিলেশন। কোনো ফোন নাম্বার মেজাজ গরম হইলে আমরা কি করে দিই, ডিলেট করে দিই। ডি মানে বাদ। তো ডিফসফোরাইলেশন মানে কি কোনো কিছু থেকে ফসফেট বাদ দিয়ে দেওয়া, কোনো কিছু থেকে ফসফেট বাদ দিয়ে দেওয়া। ফসফোরাইলেশন ফসফেট যুক্ত করা, ডিফসফোরাইলেশন কোনো কিছু থেকে ফসফেট বাদ দিয়ে দেওয়া। এই ছবিটাই তোমাদের বই আছে, একদম পাই টু পাই বুঝাই দিলাম কোন সাইনের মানে কি, কোনটা কিভাবে হয়েছে, পাই টু পাই বুঝাই দিলাম কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার, মনে থাকবে, আর টেনশন নাই। তাহলে একটা ফসফেট দুইটা ফসফেট। আচ্ছা, এখন তুমি অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া আপনি সবই তো বুঝালেন, ফসফেট কেমনে যুক্ত হলে এটা একটু বুঝাই দেন না ভাই। ফসফেটটা কেমনে যুক্ত হলো, চলো আমরা ফসফেট কেমনে যুক্ত হয় এটাও চলো আমরা বুঝাই দিই। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই স্লাইডটা রিপিট নিতে হবে। ওয়েট, এই স্লাইডটা রিপিট নিতে হবে। একটা স্লাইডে ডুপ্লিকেট করলাম, আমরা এই স্লাইডটা ডুপ্লিকেট করলাম। আমরা ফসফেট কেমনে অ্যাড হয় এটা বুঝাবো। হ্যাঁ, এটা এখন মেন কাজ আমার, ফসফেট অ্যাড করা বোঝানো। এই ফসফেট টসফেট সব আমি সরাই দিলাম, এইটুকু রাখলাম আমরা, এই ফসফেটটুকু রাখলাম, আর এইটুকুকে চলো আমরা এইখানে রাখি। এটা জাস্ট তোমাদের জানার জন্য দিচ্ছি, এটা লাগবে না। তো ফসফেট কেমনে যুক্ত হয় দেখো, এখানে কি দেওয়া, CH2OH না, CH2OH। আমি এই ওএইচটা সরাই দিলাম, ওএইচটা সরাই ওএইচটাকে এইদিকে নিয়ে আসলাম, ওএইচটা সরাই ওইদিকে নিয়ে আসলাম। দেখো আগে ছিল CH2OH, এখানে এটা এখন CH2OH আছে, এইদিকে ছিল এখন এইদিকে নিয়ে আসছি, CH2OH, CH2OH একই জিনিসই আছে। হ্যাঁ, টুটাকে একটু সুন্দর করে দিই, একটু ঘুরাইলাম। কেন ঘুরাইলাম, এখন আমি এই ফসফেটকে এখানে নিয়ে আসবো তাই, এই ফসফেটকে এখানে নিয়ে আসবো তাই, এই ফসফেটকে এখানে নিয়ে আসবো তাই। দেখো কত সহজ জিনিস, বুঝলে কত সহজ। ফসফেটটাকে এখানে আমি নিয়ে আসবো, ফসফেটটাকে এখানে নিয়ে আসলে কি হবে দেখো তো, এইখান থেকে কোনো পানি অপসারিত হবে। মানে বায়োলজির মধ্যে পানি বাদ দেওয়ার একটা কপিরাইট আছে, বুঝছো? যে কোনো জায়গায় বন্ধন তৈরি করতে গেলে তারা পানি বাদ দিতে চায়, এখানে তারা পানি বাদ দিছিল, এখানে তারা পানি বাদ দিবে। এখনো পানি কি হবে, অপসারিত হবে। এখন পানি কি হবে, অপসারিত হবে। তাহলে এই জিনিসটাকে আমরা চলো আবার কপি করি। এখনো পানি কি হলো, অপসারিত হলো, এখান থেকে এখনো কি হলো, পানি অপসারিত হলো। এবার এটাকে আমি কপি করে এদিকে নিয়ে আসি, তো কত সহজ। পানি অপসারণ হলো না, পানি অপসারণ হলে এইটুক তো আর থাকবে না, এইটুক তো পানি হয়ে বের হয়ে যাবে, পানি হয়ে বের হয়ে যাবে, পানি হয়ে বের হয়ে যাবে, এবং এরা কানেক্ট হয়ে যাবে। এরা কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। এরা কি হবে, কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি এইচ রাখতে পারো, না রাখতে পারো, এখানে তুমি এইচ রাখতেও পারো, সমস্যা নেই, এখানে তুমি এইচ রেখে দাও, কোনো প্রবলেম নাই। অর্থাৎ তুমি যেটা ব্যবহার করছিলে সেটা হচ্ছে এরকম H2PO4- এরকম ব্যবহার করছিলে তুমি, এটা হইতে পারে H2PO4- হইতে পারে, HPO4 হইতে পারে। ঠিক আছে, এখানে ওয়েস রাখলেও কোনো সমস্যা না রাখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফসফেট, তাহলে এইভাবে CH2OPO4 এইভাবে কই হয়। এখানে তুমি চাইলে আরেকটা ফসফেট যুক্ত করতে পারবা, চাইলে তুমি এখন চাইলে এখানে আরেকটা ফসফেট যুক্ত করতে পারবা। দেখো কেমনে, এই ধরো তুমি এখানে আরেকটা ফসফেট যুক্ত করতেছো, এখানে তুমি চাইলে আরেকটা ফসফেট যুক্ত করবা, তখন কি বাদ যাবে, এখান থেকে পানি বাদ যাবে, এখান থেকে H2O বাদ যাবে। ঠিক আছে, এই যে আরেকটা ফসফেট তুমি এখানে আনলা, ঠিক আছে, এখান থেকে কি বাদ যাবে, এখান থেকে পানি বাদ যাবে, যে H2O বাদ যাবে, H2O বাদ গেলে এখান থেকে এটা কানেক্ট হয়ে যাবে, এটা ডাইফসফেট হয়ে গেল, ডাইফসফেট হয়ে গেল। এভাবে হইতে থাকবে একটা পর একটা, একটা পর একটা। হ্যাঁ, যাক, এত জটিলতা না যাই, এগুলা তোমরা জাস্ট প্রশ্ন করতে পারো তোমরা হয়তো, এই জন্য আমি তোমাদের দেখাই দিলাম কেমনে ফসফেট যুক্ত হয়। তাই দেখো, এইটা ছিল অ্যাডিনোসিন, এটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, এটা হচ্ছে AMP। কেন, এইটুকুর নাম অ্যাডিনোসিন আর এইটুকুর নাম হচ্ছে ফসফেট, তাহলে অ্যাডিনোসিন মনোফসফেট, AMP। দুইটা ফসফেট যুক্ত করলে ADP, তিনটা ফসফেট যুক্ত করলে ATP। যাই, এটা লাগবে না, তোমাদের লাগবে খালি এইটুকু, এইটুকু পরীক্ষা আগাইতে হবে। এইটুকু পারবা না ভাই, এইটুকু পারবা না, 5 কিলোমিটার শর্করা আগাবা, এদিকে নাইট্রোজেনের খাদ দিবা, এদিকে দুইটা ফসফেট দিবা, দিয়ে এখানে দেখাবা একটা ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে এখানে 3টা ফসফেট দিয়ে দিবা, দিয়ে আবার ফসফেট বের করে দিবা, এখানে 2টা বের করে ফেলবা। তারপর নিচে লিখবা শক্তি নির্গমন, তাহলে লিখবা এখানে ডিফসফোরাইলেশন, এখানে লিখবা ফসফোরাইলেশন, শেষ। এইটুকু চিত্র ভাই, এইটাই পরীক্ষায় আসবে। আর আগে যা বুঝাইছি তা যদি নাও বুঝে থাকো, কোনো বান্দা যদি নাও বুঝো, কোনো সমস্যা নেই, এটাই পরীক্ষায় আসবে। ATP ADP এটুকু জানলেই চলবে। ওকে, ডান। ওকে, এই ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন আমরা বুঝে ফেললাম, স্প্রিং এর ব্যাপারটা আমরা বুঝছি অলরেডি। আমি আবারও বলতেছি, বন্ধন তৈরি করলে, আমি আবারও বলতেছি কথাটা, বন্ধন ভাঙতে শক্তি জমা, কারণ শক্তি দিতে হয়। আর সরি 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 বন্ধন ভাঙতে না, বন্ধন গড়তে, উল্টা বলছি, উল্টা বলে ফেলেছি ভাইয়া, ক্ষমা হয়ে গিয়েছে, ভুল করে দাও। বন্ধন গড়তে,
শক্তি জমা হয়, আর বন্ধন ভাঙলে সেই শক্তিরাই মুক্ত হয়, সেই শক্তি মুক্ত হয়, যেটা আমরা স্প্রিং দিয়ে বুঝছি। স্প্রিংয়ে চাপ দিলাম, শক্তি জমা হইলো, জমা, আবার রিলিজ করে দিলে সেটাই কি হবে, মুক্তি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন প্রশ্ন হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই এডিপি থেকে, ধরো তুমি এডিপি ছিল, এডিপির সাথে তুমি একটা ফসফেট যুক্ত করলা, এটাই তো সেই বিক্রিয়াটা, ঠিক আছে, সেটা হয়ে গেল এটিপি, এটা হয়ে গেল এটিপি। ওকে, এখানে এনজাইম লাগে, আপাতত যাচ্ছি না। এটিপি, এই এনজাইমটার নাম একটু মনে রাখতে পারো, কাইনেস এনজাইম। হ্যাঁ, কাইনেস এনজাইম এই কাজগুলো করে, জাস্ট এমনি বললাম আর কি, বলার দরকার তাই। কাইনেস, এই যে নামের সাথে এস থাকলেই তো এনজাইম, তাই না? কাইনেস এনজাইম এই কাজগুলো করে, এখানে কাইনেস এনজাইম লাগে। যাই হোক, এডিপির সাথে ফসফেট যুক্ত হলে এটিপি তৈরি হয়, এটাকে আমরা ফসফোরাইলেশন বলছি। ওইখান থেকে আবার যদি একটা ফসফেট বাদ চলে যায়, তাহলে সেটা হয়ে যাবে এটিপি, এডিপি। ওই খরচ হয়ে গেলে এডিপি। এটা তো রিচার্জেবল ব্যাটারির মতো, এই জন্য রিচার্জেবল ব্যাটারির কনসেপ্টটা বলছিলাম, যে আমরা একটা এটিপি খরচ করে গিয়ে ফেলাই দিব না, একটাকে বারবার রিচার্জ করে ইউজ করবো। সারা দেহের মধ্যে আমাদের 50 থেকে 100 গ্রাম এটিপি আছে, ওইটাই বারবার রিচার্জ হইতেছে, ডিসচার্জ হইতেছে, ঠিক আছে? তা নাহলে আমাদের ওজন দেহে যতটুকু, সেই সম পরিমাণ এটিপি লাগতো, যদি আমরা সব মানে যতটুকু আমাদের শক্তি দরকার একদিন সেটুকু চাইতাম আমরা, এত তো সম্ভব না, তাই না? তো এই জন্যে একটা এটিপিকে রিচার্জ করে এটিপি বানানো হয় ফসফেট যুক্ত করার মাধ্যমে। এখন কথা হচ্ছে, এই এত ফসফেট আসে কোন জায়গা থেকে? এত ফসফেট আসে কোন জায়গা থেকে? এত ফসফেট আসে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট থেকে, কারণ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুজনে এটিপি বানাইতে পারে। যদি মাইটোকন্ড্রিয়া এটিপি আমরা সরাসরি ব্যবহার করতে পারি, ক্লোরোপ্লাস্টের এটিপি আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। মাইটোকন্ড্রিয়া এটিপি কিন্তু আমরা সরাসরি ব্যবহার করি, ক্লোরোপ্লাস্টের এটিপি আমরা সরাসরি ব্যবহার করি না। ক্লোরোপ্লাস্টের এটিপি ক্লোরোপ্লাস্ট নিজে খাবার তৈরি করার জন্য ব্যবহার করে। দেখো একটু কি লেখছে, পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি কোষীয় অঙ্গাণু, অর্থাৎ শক্তি, পরিবেশের শক্তিকে যাতে করে আমরা আমাদের এটিপি বানাইতে পারি, এই জন্য দুটো অঙ্গাণু কাজ করে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে প্লাস্টিড। এই জন্য আমি বলছিলাম, আশা করি তুমি এটা পড়ে আসছো আগে এই চ্যাপ্টারগুলো, জীবকোষ ও টিস্যু উভয়ে রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মনে আছে তোমাদেরকে পড়াইছিলাম জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারে, জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারে পড়াইছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক সেট জৈব অণু, এটা একটা চেনের মতো, ঠিক আছে? আগে কিন্তু বলছি আমি, মাইটোকন্ড্রিয়াতেও বলছি, প্লাস্টিডেও বলছি। এদের কাজ হলো বাহ্যিক শক্তি উৎস থেকে আহরিত শক্তিকে এটিপির ফসফেট গ্রুপ হিসেবে জমা করা, অর্থাৎ বাইরের শক্তিকে কাজে লাগা এডিপির সাথে ফসফেট যুক্ত করে এটিপি বানানো। ঠিক আছে, কিভাবে করে দেখো, খুবই জরুরি লাগতে পারে, এখানে লেখায় আছে, এগুলো পরীক্ষায় আসবে না, একটু আগে দেখাই নিও কথাটা, পরীক্ষায় আসবে না তোমাদের, জাস্ট কথাটা যেহেতু বইয়ের মধ্যে আছে এই জন্য আমি দেখাচ্ছি, বইয়ের মধ্যে লাইনটা লেখা আছে তাই দেখাচ্ছি। দেখো এটা দেখেই তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের ভিতরে এরকম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। হোয়াট ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম? দেখো, সূর্যের আলো, সানলাইট, অথবা সানলাইটের সমতুল্য কিছু, এমন কোনো আলো যেটা সূর্যের আলোর মতো কাজ করতে পারে, তীব্র আলো। হ্যাঁ, সূর্যের আলো থেকে আসে ফোটন, এই কথাটা মাথায় রাখবা। আলো থেকে আসে একটা কণা যার নাম হচ্ছে ফোটন, এটা আলোর কণা, আলোর কণা ধর্ম, আলোর দুটো ধর্ম আছে, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম। আলোর ফোটন, এই ফোটনটা এই যে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড বলে না, এই যে থাইলাকয়েড, যেগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড, হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড, তোমরা তো জানো ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েড থাকে, ওই থাইলাকয়েডের উপরে পড়ে, থাইলাকয়েডের পর্দার উপর পড়ে। তারপরে এখানে একটা এখানে একটা সিস্টেম আছে যেখান থেকে ইলেকট্রন আদান প্রদান হয়, ইলেকট্রন একজনের থেকে আরেকজনের কাছে যায়, ইলেকট্রন একজনের থেকে আরেকজনের কাছে যায়। এই দেখো ইলেকট্রন, এগুলো ইলেকট্রন একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে, যেতে যেতে এটিপি সিনথেসিস নামে একটা জিনিস থাকে, তোমাদের পড়াইছিলাম অক্সিজোম বা এটিপি সিনথেসিস, ওর কাছে যায়, যে সে কি করে এডিপির সাথে ফসফেট করার মাধ্যমে এটিপি বানায়। কোথায় হলো এটা? কোথায় হলো এটা? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দায়, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দায় এই ঘটনাগুলো ঘটছে। ক্লোরোপ্লাস্টের কোথায়? থাইলাকয়েডে। ক্লোরোপ্লাস্টের কোথায়? থাইলাকয়েডে এই ঘটনাগুলো ঘটছে, থাইলাকয়েড। বুঝতে পারছো কি বলছি? তো এই প্রসেস, এগুলো কিচ্ছু লাগবে না, ছোট তোমার সাথে দেখাইলাম। এই যে এরকম, এইটা এই যে ইলেকট্রন এই দিক থেকে এই দিকে, 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 এরকম ইলেকট্রন আসা যাওয়ার মাধ্যমেই একটা শক্তির তারতম্য তৈরি হয়। ইলেকট্রনের প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ, মনে আছে? ইলেকট্রন প্রবাহ মানে কি? ইলেকট্রন প্রবাহকে কি বলা হয়? বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। তো এই যে ইলেকট্রন যে চালাচালি হচ্ছে, একদিক থেকে একদিকে যাচ্ছে, এর ফলে না একটা তড়িৎ রাসায়নিক একটা কি বলবো, সহজ ভাষায় বললে তড়িৎ রাসায়নিক পার্থক্য তৈরি হয় একটা, যার ফলে এই একটা এডিপির সাথে বাধ্য হয়ে একটা ফসফেট যুক্ত হয়ে যায়। এটা খুব জরুরি প্রসেস, এগুলো আমরা কলেজে উঠলে শিখবো। এইখানে হয়। তো এটা কে করে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের
সূর্যের আলো পড়ে, সূর্যের আলোকেই এভাবে এটিপি আকারে জমা করা হয়। এটা ক্লোরোপ্লাস্ট করতেছে, ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড করতেছে, সূর্যের আলোকে বা সূর্যের আলো সমতুল্য কোনো কিছুকে রূপান্তর করতেছে। সূর্যের আলো জায়গায় অন্য কিছু ব্যবহার করলেও হবে যদি সেটা সূর্যের আলোর রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। সূর্যের আলোর কে কাজটা করে? ফোটন। ফোটন কি? ফোটন হচ্ছে আলোর কণা, আলোর কণা, আলোর কণা ধর্ম। ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে কি হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আরো কঠিন তাই না? এই দেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আঁকাইছিলাম তোমাদের মনে আছে? এই ধরো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতর দিকের পর্দার এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, রাইট? ভিতর দিকে পর্দার এরকম কি হয়ে থাকে? ভাঁজ ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ ভাঁজ হওয়া পর্দার গায়ে এরকম সবিন্তক গোলাকার বস্তু আছে, যেগুলোকে আমরা কি বলি? অক্সিজম বলি, পড়াইছি কিন্তু এরকম এরকম কিছু গোলাকার বস্তু আছে, সবিন্তক গোলাকার বস্তু বলে। হ্যাঁ, এই সবিন্তক গোলাকার বস্তু। আর এদের ফাঁকে ফাঁকে কি আছে? এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এদের ফাঁকে ফাঁকে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরকম এগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাই এখানেও ইলেকট্রন আদান প্রদান হয়, এখানেও ইলেকট্রন আদান প্রদান। অনেক জটিল প্রসেস, অনেক জটিল প্রসেস, অনেক জটিল, দরকারই নাই, এটা লেখা আছে, এগুলো পরীক্ষা আসবে না, হুদাই দিছি আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখানে কি হয়? এটিপি তৈরি হয়। এই যে ওইখানে দিন শেষে এই প্রসেসটা হয়, ওইখানে দিন শেষে এইসব প্রসেসটা হয়, এই প্রসেসটা হয় এবং এটিপি তৈরি হয়। কারণ এই ইলেকট্রন, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দেখো এই জায়গায়, এই দেখো ইলেকট্রন, এই দেখো ইলেকট্রন, ইলেকট্রন একদিক থেকে একদিকে যাচ্ছে, দেখো ইলেকট্রন একদিক থেকে একদিকে যাচ্ছে, যে 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 এন্ড দিস এট দিস এন্ড এটিপি তৈরি করছে। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয়। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি হয়? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয়। কিন্তু এটা আমরা এই শ্বসনেই পড়বো, পুরো গ্লুকোজটা এটিপি আকারে জমা হইতে পারে না। পুরো গ্লুকোজ থেকে আমার যতগুলো এটিপি পাওয়া দরকার, 38টা এটিপি পাওয়া দরকার, অ্যাকচুয়ালি 36টা, বা তোমাদের 99 38 আছে, 38ই পড়বা, কলেজ উঠলে জানবা এটা 36। যাই হোক, 36টা এটিপি সরাসরি পাওয়া যায় না গ্লুকোজ থেকে। গ্লুকোজ কি করে? তার যাত্রাপথে কিছু NADH+, যেটাকে আমরা সংক্ষেপে NADH2 বলি, তৈরি করে, কিছু FADH2 তৈরি করে। এইগুলো কি? এইগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন যৌগ। মানে কি? একটা NADH2 এর কাছে বা একটা NADH+ এর কাছে 3টা এটিপি তৈরির ক্ষমতা আছে, একটা FADH2 এর কাছে 2টা এটিপি তৈরি করার ক্ষমতা আছে। তার মানে একটা NADH2 এটিপির 3 গুণ পাওয়ার ধারণ করে, একটা FADH2 এটিপির 2 গুণ পাওয়ার ধারণ করে। গ্লুকোজ ভাঙার পথে কিছু এটিপি সরাসরি তৈরি হয়, যেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো, আর কিছু এটিপি এই আকারে জমা থাকে, এগুলোকে অন্তর্বর্তীকালীন যৌগ বলে, মধ্যবর্তী যৌগ। এটা পুরোপুরি শক্তিতে পরিণত হয় নাই। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটাই, মাইটোকন্ড্রিয়ার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, সে কি করে? এই যে এই NADH2 কে ভেঙে এটিপি বানায়, এই FADH2 কে ভেঙে এটিপি বানায়, এগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কাজ। তাহলে গ্লুকোজ ভেঙে সরাসরি এটিপি পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, সরাসরি কিছু কিছু ক্ষেত্রে এটিপি তৈরি হয়ে যাবে, আবার কিছু কিছু অন্তর্বর্তী যৌগ তৈরি হবে, যেগুলোর মধ্যে অনেক পাওয়ার আছে, সেগুলাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ভেঙে ভেঙে এটিপি বানাবে। এই যে এই দুইটা ভাঙছে, ভাঙে ইলেকট্রন ছাড়ছে, ওই ইলেকট্রন থেকে এটিপি তৈরি হয়েছে, ইলেকট্রন ছাড়ছে তাই ইলেকট্রনের একটা চেন তৈরি হয়েছে, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ওটাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তাহলে এখন এই জিনিসটাকে এখন আমরা এই বইয়ের লাইনে দেখবো। আবার চলো বইয়ে দেখি কি বলছে। দেখো কি বলছে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে, অর্থাৎ সূর্যের শক্তি বা গ্লুকোজ থেকে পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন অণু, এই যে NADH2, সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ক্ষেত্রে পাওয়া যায়। এই জন্য কথাটা আসে, NADH2 কথাটা আসে যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি হয়, গ্লুকোজ ভেঙে কিছু এটিপি পাওয়া যায়, আর ম্যাক্সিমাম অন্তর্বর্তীকালীন যৌগতে জমা থাকে, সেটার নাম কি? NADH2, FADH2। ওইগুলো ভেঙে শক্তি তৈরি হয়। এটা আমরা ভালো বুঝবো এই শ্বসন পড়লে, আমার সামনে শ্বসন পড়বো তখন। আর প্লাস্টিডের ক্ষেত্রে, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সেই শক্তি হচ্ছে সূর্য থেকে আসে বা অন্য কোনো উৎস থেকে আগত ফোটন। এই ফোটনের কোন ইলেকট্রনের চালাচালি হয়, ওই ইলেকট্রনের চালাচালি মানে কি? লাফালাফি, কারণে শক্তি তৈরি হয়ে যায়। তাহলে সূর্য থেকে আসে ফোটন, সেই সূর্য হইতে পারে অথবা অন্য কোনো উৎস থেকে আগত, অর্থাৎ সূর্যের মতো পাওয়ারফুল অন্য কোনো লাইট, তো নর্মাল আলোতেও কিন্তু হইতে পারে। নর্মাল আলো যদি দাও সেক্ষেত্রেও হইতে পারে, ওটা অল্প হবে, সূর্যের মতো এত বেশি হবে না। যেমন দেখো অনেক ইনডোর প্ল্যান্ট ঘরে রাখা হয়, অনেক গাছ ঘরে রাখা হয় লাইট দিয়ে, লাইটের শেড দিয়ে। তার মানে সূর্যই যে লাগবে গাছের বাঁচার জন্য তা কিন্তু না। সূর্যের যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা যদি তুমি দিতে পারো, তাহলে ঘরের মধ্যেও তুমি গাছ বড় করতে পারবে। এরকম অনেক এক্সপেরিমেন্টও আছে। বাট অ্যাকচুয়ালি সূর্য থেকে আসলে কি পাওয়া যাচ্ছে? ফোটন পাওয়া যাচ্ছে বা শক্তি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই কথাটাই যে এখানে দিচ্ছে যে আলো থেকে ফোটন। আসো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়? এটাই সিকিউ এ আসে, এটাই সৃজনশীলে আসে। এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়? এটা সিকিউ এ আসবে, সিকিউ এ আসবে।
দেখো আমি বইয়ের মধ্যে লিখছে কি সেগুলো আগে বলি, তারপর তুমি দেখো। এটিপি রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ, অর্থাৎ মাংসপেশির সংকোচন, এই যে মাংসপেশি যে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, যার ফলে আমরা কাজ করতে পারতেছি। ইন্দ্রিয়ের অনুভূতি, দেখা, পঞ্চ ইন্দ্রিয়, দেখা, ঘ্রাণ নেওয়া, শোনা, টেস্ট, এগুলা, খাবার হজম করা, আমাদের পরিপাক হয় শক্তি দিয়ে, নিঃশ্বাস নিয়ে কথা বলা, চিৎকার করা, কান্না, দৈহিক বৃদ্ধি, প্রজনন, জনন, দেহের তাপমাত্রা ঠিক রাখা। যেমন আমার এখন এসি চলতেছে, এসির তাপমাত্রা 18°C, কারণ ক্যামেরা চালাতে গেলে ক্যামেরা হিট হয়ে যায়, এসি চালায় রাখতে হয় যেমন ইয়াতে। তো এসি এখন রুমের তাপমাত্রা 20° বানায় রাখছে না, আমার শরীরের তাপমাত্রা কি 20° হয়ে গেছে? আমার শরীরের তাপমাত্রা কিন্তু ঠিকঠাক আছে। তো এটাও তো শক্তি দরকার। বাইরের তাপমাত্রা যাই হোক, দেখো শীতকালের তাপমাত্রা 14°C নেমে যায়, তোমার শরীরের তাপমাত্রা কি 14° নামে? নামে না, তোমার শরীরের তাপমাত্রা সবসময় ঠিক থাকে। এটা তো শক্তি লাগে এটাকে ব্যালেন্স করার জন্য। প্রতিটি কোষেরই স্বাভাবিক আয়তন বজায় রাখার জন্য শক্তি দরকার। আমরা যে খাবার খাই তা জারিত হয়, জারিত হওয়া মানে কি, এটা আমরা শ্বসনে পড়বো। জারিত হওয়া মানে এক কথায় পোড়া বা ব্যবহার হওয়া বা ভাঙা। সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোয়া লেগে এটিপি তৈরি হয়, অর্থাৎ এটিপি ভাঙে এটিপি হয়। দেন আমরা খাবার শক্তিকে এটিপি আকারে আবার জমা করি, এই কথাটা এখানে বলছি, আমি আগেও বলছি। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে, এবার জোড়া ভাঙা রিচার্জেবল ব্যাটারির মতো চলতে থাকে, এই জন্য রিচার্জেবল ব্যাটারি। এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে বিক্রিয়ার শক্তি সরবরাহ করে। আমি এই কথাটা প্রথমে বলছিলাম, জীব মানে রাসায়নিক বিক্রিয়া, জীব মানে রাসায়নিক বিক্রিয়া, ওই রাসায়নিক বিক্রিয়ার শক্তি দরকার, সেই শক্তি এটিপি থেকে আসে। এই জন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। মুদ্রা মানে কি, কয়েন বা কারেন্সি, এনার্জি কারেন্সি বা কয়েন, এমন একটা কয়েন যেটাতে আমরা এনার্জি পাই। বায়োলজিক্যাল কয়েন মানে জৈব মুদ্রা, ঠিক আছে? তো আমরা জৈব মুদ্রা কেন বলে, এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে এখানে আমি লিখছি। দেখো, মুদ্রা বলতে আমরা কি বুঝি, তোমরা সৃজনশীল আসলে এটা লিখবা, তাহলে ভালো হবে। যেটা নিজে খাবার না, মুদ্রা কি আমরা খাই? আমরা কি টাকা চাবাই? আমরা কি পয়সা চাবাই? না, টাকা আর পয়সা তো আমরা খাই না, তাই না? কিন্তু যেটাকে দিয়ে সব জায়গায় বিনিময় করা যায়, অর্থাৎ ওই টাকা দিয়ে যে কোনো কিছু কেনা যায়, যেটা দিয়ে সব কিছু কেনা যায়। যেমন টাকা নিজে খাবার না, কিন্তু টাকা দিয়েই খাবার, জামা, বই, খাতা সব কিছু কি করা যায়, কেনা যায়। শুধু খাওয়া না, সব কাজ করা যায়। কোষ যত কাজ আছে, মাংস বেশি সংকোচন, ওই যে আবার আগের কথাগুলো, চলাফেরা, ইন্দ্রিয় অনুদ্দীপনা, খাদ্য গ্রহণ, আগের কথাগুলো লিখছি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি। এক একটা কাজ জন্য আলাদা আলাদা শক্তির মাধ্যম নাই। ধরো এমন কি হয় যে মাংস বেশি সংকোচন করবে, প্রসারণ হবে, এই যে এটার জন্য এক ধরনের শক্তি লাগবে। ইন্দ্রিয়ের অনুভূতি, দেখার জন্য আরেক ধরনের কারেন্সি, খাদ্য গ্রহণের জন্য আবার আরেক ধরনের কারেন্সি, শোনার জন্য আবার আরেক ধরনের কারেন্সি, চিৎকার দেওয়ার জন্য আবার আরেক ধরনের কারেন্সি। এরকম না, সব কাজের জন্য, সব কাজের মূল্য পরিশোধ, মূল্য বলতে বুঝাইলাম কাজ বোঝানোর জন্য, একটা মাধ্যম দিয়ে হয়, তা হচ্ছে এটিপি। এটিপির কারণে পাচ্ছে, কোথাও কম কোথাও বেশি। অর্থাৎ একটা এটিপি থেকে তুমি নির্দিষ্ট পরিমাণ শক্তি পাবা। 1 মোল এটিপি থেকে তুমি 7.3 কিলোক্যালোরি বা 30.55 কিলোজুল শক্তি পাবা। 10টা এটিপি থেকে বেশি শক্তি পাবা, 100 এটিপি হলে আরো বেশি শক্তি পাবা। অর্থাৎ সহজ উপায়, তোমার বেশি শক্তি থাকলে দরকার পড়লে তুমি বেশি এটিপি ভাঙো, তোমার কম শক্তি থাকলে তুমি কম এটিপি ভাঙো। এটাই তো বলতেছি প্রথম থেকে, যে খাবারের শক্তিকে কেন আমরা সরাসরি ব্যবহার করি না, কারণ খাবার আনলিমিটেড শক্তি দেয়। আনলিমিটেড শক্তি দিলে তো লাভ নাই, এক একটা জিনিসের ডিমান্ড এক এক রকম। এই জন্য আমি ছোট 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 কয়েন আকারে বানায় রাখছি। এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কারণ এটি কোষের শক্তি সঞ্চয়, শক্তি প্রথমত এটিপি আকারে জমা থাকতেছে, পরিবহন, দেহের বিভিন্ন জায়গায় ছড়া যাইতেছে এবং সরাসরি ব্যবহারের জন্য একটি সার্বজনীন নিয়ন্ত্রিত মাধ্যম হিসেবে কাজ করে। সার্বজনীন নিয়ন্ত্রিত মাধ্যম মানে উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, সবার জন্য মাধ্যম একটাই, সবার জন্য একটাই মাধ্যম। সেটা কি? সেটা হচ্ছে এটিপি। এটিপি ছাড়া কোনো গতি নাই, এটিপি ছাড়া আমরা বাঁচবো না। আমরা খাবার খাই, এটা আসলে এটিপিতেই জমা হয়। তো আমরা যদি মেন বইয়ের দিকে যদি চলে যাই, মেন বইয়ের আমাদের সবই পড়া হয়ে গেছে। এই যে মেন বইয়ের প্রথম 2টা পেজ, এই লাইনগুলো আমরা পরে পড়বো বলছিলাম, ঠিক আছে? তারপর দেখাই দিছি। এই দেখো, এই চিত্র এখন আমরা পারি, এই দেখো 7.3 কিলোক্যালোরি, 30.55 কিলোজুল, এবং বইয়ের মধ্যে খুব সহজ করে লেখে আছে যে প্রতি মোল, এটা অনেকেই দেখে না, অনেকেই এই জিনিসটা খেয়াল করে না। 1 মোলের জন্য এই শক্তি ভাই, ঠিক আছে? একটার জন্য না। তারপরে যে এই অনেক লাইন লিখছে, সবই আমি ব্যাখ্যা করে দিয়ে দিছি, পুরোটাই কমপ্লিট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আলোচনা, আমাদের জীবনী শক্তির প্রথম টপিক এটিপি। অনেক সময় লাগলো। সর্বোপরি আমি একটু বলে রাখি, আমাদের প্রত্যেকটা ক্লাসের আপডেট, ক্লাসের স্লাইড সরাসরি আমাদের টেলিগ্রাম যেই
চ্যানেলটা আছে সেই চ্যানেলে সরাসরি দেওয়া হয়, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আর টেলিগ্রাম গ্রুপে তুমি চাইলে তোমার যে কোনো ডাউট থাকলে তুমি সেই ডাউট আমাকে দিতে পারবা, আমি তোমাকে রিপ্লাই দেবো মেসেজের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে। এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তো টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, তোমার টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে এই গ্রুপে এবং চ্যানেলে জয়েন করে ফেলবা। কেন টেলিগ্রাম? কারণ টেলিগ্রামটা কনভারসেশনের জন্য সব থেকে ভালো। কারণ হোয়াটসঅ্যাপে অনেকে বলো হোয়াটসঅ্যাপ কেন না, হোয়াটসঅ্যাপে হলে হয় কি তুমি যদি পরে জয়েন করো তাহলে দেখবা তুমি আগের কনভারসেশনগুলো দেখতে পাবা না, আগের ফাইলগুলো তুমি পাবা না, এই জন্য টেলিগ্রাম বেস্ট। ঠিক আছে, তো তোমার দ্রুত টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, পরবর্তী ক্লাসের জন্য ইনশাল্লাহ আবার আমরা অপেক্ষা করবো এবং দেখা হয়ে যাবে।